হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সিটির নির্বাচন, শ্বাসরুদ্ধকর প্রতিজ্ঞার অবসান হচ্ছে আগামীকাল, কে হচ্ছেন পরবর্তী মেয়র, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব ট্রাম্প ফর কুমো এবং ওবামা ফর মামদানি, কে জিতবেন কে হারলেন, এই বিষয়টি আজকে আলোচনা করব। ফুড স্ট্যাম্পের তহবিল বরাদ্দের ঘোষণা, নভেম্বর মাসে সুবিধাভোগীরা পাবেন মাত্র অর্ধেক সহায়তা, এই বিষয়টি আজকে আলোচনা করব। এর সাথে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে বাংলাদেশি কত পার্সেন্ট, অ্যাকর্ডিং টু সেন্সাস, কত বাংলাদেশি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা এবং এর মধ্যে কত পার্সেন্ট বাংলাদেশি আপনার ফুড স্ট্যাম্প ব্যবহার করেন, এই বিষয়টি আজকে নতুন একটি তথ্য আজকে আমরা আপনাদের জানাবো। আজকে আমরা জানাবো যে জোহরান মামদানিকে মেয়র করা হলে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে ব্যবস্থার নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প, এই বিষয়টি আলোচনা করব। আজকে আরেকটি বিষয় আমরা এইমাত্র খবর পেয়েছি যে টেক্সাস গভর্নর তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে যদি মামদানি উইন করেন এবং সেখানকার লোকরা যদি নিউ ইয়র্ক সিটি ছেড়ে টেক্সাস যেতে চায় তাদের সবার উপর তিনি ট্যারিফ আরোপ করবেন। দিস ইজ সামথিং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আমরা কখনো লক্ষ্য করিনি, এই ধরনের অ্যানার্মেসিটি, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সোসাইটির 50 বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রাপ্তি এবং প্রত্যাশা, এই নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা এই বিষয়টি আলোচনা করব। এবং বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে আনন্দ এবং ক্ষোভ, এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছে যুক্ত হবেন মীরা বেনগোপাল, উনি হচ্ছেন কমিউনিকেশন ডিরেক্টর এশিয়ান আমেরিকান ফেডারেশন। মীরা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়েলকাম মীরা ইন আওয়ার শো। দেন যুক্ত হবেন ফরিদা আক্তার, যিনি সমন্বয়ক ক্যাব, আমাদের সাথে যুক্ত হবেন মেরি জুবাইদা, স্টেট অ্যাসেম্বলি প্রার্থী ডিস্ট্রিক্ট 36, নাসির আলী খান পল এবং নিউজ আপডেট জানাবেন নাজমুল আহসান। শুরু করব নিউজ আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। এবং আমাদের সাথে আরও আছেন, আমাদের স্টুডিওতে আছেন জনাব সৈয়দ তারেক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মীরা, ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড দেন লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম। ওয়েলকাম মিস্টার নাজমুল আহসান ফর নিউজ আপডেট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সপ্তাহের শুরুর দিন, সোমবার, নভেম্বর মাসের 3 তারিখ। উত্তেজনায় নিউ ইয়র্ক কাঁপতে শুরু করেছে এবং আগামীকাল আর কয়েক ঘন্টা পরেই চূড়ান্ত ভোট পর্ব। যদিও ইতিমধ্যেই 7,32,000 ভোটার ইতিমধ্যেই তাদের ভোট দিয়ে ফেলেছেন গত এক সপ্তাহ এবং গতকাল সেটি শেষ হয়েছে। আজকে বিরতি ছিল, কালকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ তথ্য যেটি প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র কয়েক ঘন্টা আগে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেছেন। এই প্রথম কোন রিপাবলিকান প্রেসিডেন্ট একটি শহরের, নগরীর মেয়র পদে একজন ডেমোক্র্যাটকে, যদিও তিনি ডেমোক্র্যাট প্রার্থী নন, কিন্তু ডেমোক্র্যাটকে এন্ডোর্স করলেন একজন রিপাবলিকান প্রেসিডেন্ট। সে বিষয়টা আমি একটু পরে বলছি, আগে অন্য বিষয়গুলো জানি। স্ন্যাপ বেনিফিট সেটি পাওয়া শুরু হবে অনেকে, তবে একটু দিন কয়েক সময় লাগতে পারে। ট্রাম্প প্রশাসন আজকে রাজি হয়েছে, তারা আপাতত অর্ধেক যা পেতেন তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা দিচ্ছেন হিসাব, এবং সেটি তারা শুরু করবেন $187 পার পার্সন যারা পাবেন তারা এটি দেওয়া হবে। তবে আপাতত অর্ধেক দেওয়া হবে এবং কতদিন পর্যন্ত এটি অব্যাহত থাকবে সেটি বলা মুশকিল। আগামী নভেম্বর মাসেরটা হয়তো সবাই পাবেন, এরপরে যদি শাটডাউন অব্যাহত থাকে সেই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি অবশ্যই এখনো জানা নাই। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে শাটডাউন হয়তো দীর্ঘস্থায়ী আর নাও হতে পারে, এমন আশা ব্যক্ত করেছেন তিনি। যদিও তবে তার অবস্থান থেকে তিনি নড়েছেন এমন মন্তব্য, এমন ধারণা তিনি দেননি। তবে তিনি বলেছেন ডেমোক্র্যাট নেতাদের সাথে আলাপ আলোচনা চালাচ্ছে রিপাবলিকান নেতৃত্ব, এবং তিনি মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে শাটডাউনটি প্রত্যাহার করার ব্যাপারে উভয় পক্ষ একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে তিনি কোনো ছাড় দিবেন কিনা, তিনি যে নির্দেশ দিয়েছেন রিপাবলিকান নেতৃত্বকে যে কোনোভাবেই ওবামা কেয়ার যে প্রিমিয়াম, হ্রাসকৃত মূল্যে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থাটি পুনর্বহাল করার বিষয়টিকে তিনি সম্পূর্ণভাবেই এখনো অস্বীকার করে যাচ্ছেন। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে
ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রে বসবাসরত, অবৈধভাবে বসবাসরতদের স্বাস্থ্য সেবার বিষয়ে বেশি আগ্রহী। তারা আমেরিকানদের স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে বেশি আগ্রহী নয়, যদিও ডেমোক্রেটরা সেটি অস্বীকার করেছেন। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ স্ন্যাপ বেনিফিট। আপাতত নভেম্বর মাসে স্ন্যাপ বেনিফিট অব্যাহত থাকবে। এর পাশাপাশি নিউ ইয়র্ক সিটির মেয়র $15 মিলিয়ন অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। স্ন্যাপ বেনিফিট থেকে কেউ যদি আগে যারা পেতেন তারা যদি বঞ্চিত হন, তাদের খাদ্য সহযোগিতা এসে সেই অর্থ প্রদান করা হবে। তবে কবে নাগাদ এবং কিভাবে দেওয়া হবে সেই বিষয়টা ওই সময় এখন ব্যাখ্যা করেননি তারা। তবে আজকে যেহেতু স্ন্যাপ বেনিফিট পুনরায় চালু করার জন্য অন্তত নভেম্বর মাসের বেনিফিটটি পাইতে পারেন সবাই অর্ধেক, সেই বিষয়ের পরে অবশ্য মেয়র অফিস থেকে এখনো বাকি কোনো তথ্য জানানো হয়নি। ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট জানিয়েছেন যে সারা যুক্তরাষ্ট্র জুড়েই অব্যাহত ভাবে ডিপোর্টেশন প্রক্রিয়া এবং রিমুভাল প্রক্রিয়া অব্যাহত রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের সর্বত্রই আরো এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আরো 10,000 নিয়োগ দেওয়া হচ্ছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টে, যাতে তারা এই প্রেসিডেন্টের এই কর্মসূচি আরো জোরদার ভাবে এগিয়ে নিতে পারেন সেটি। এবং আজকে টেক্সাসের একটি তথ্য পাওয়া গিয়েছে যে এই পর্যন্ত যত মানুষকে, যত অভিবাসীকে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট গ্রেফতার করেছে, প্রতি 4 জনের একজনকে গ্রেফতার করা হয়েছে টেক্সাস থেকে। যদিও টেক্সাস একটি রিপাবলিকান স্টেট, কিন্তু সেখানে এত মানুষ কিভাবে অবৈধভাবে অবস্থান করছে সেটি নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে টেক্সাসের প্রতি সমগ্র যুক্তরাষ্ট্রের যে পরিমাণ মানুষকে গ্রেফতার করা হয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে, তাদের মধ্যে 4 জনের একজন, প্রতি 4 জনের একজনই হচ্ছেন টেক্সাস থেকে গ্রেফতার করা হয়েছে। একটু আগে যেটি বললাম যে নিউ ইয়র্ক সিটির নির্বাচন এখন সারা বিশ্ব জুড়ে সংবাদ মাধ্যম সমূহের হেডলাইন এবং এই শীর্ষ খবর, এবং সবচেয়ে আলোচিত বিষয় সেটি পরিণত হয়েছে। কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নিউ ইয়র্ক সিটির নির্বাচনে, মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কিন্তু ডেমোক্র্যাট, যিনি প্রাইমারিতে পরাজিত হয়েছেন জোহরান মামদানির কাছে ডেমোক্রেটিক প্রাইমারিতে, কিন্তু এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, সেই অ্যান্ড্রু কুমোকে তিনি এন্ডোর্স করেছেন। তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে অনেকটা এইভাবে বলা যায় যে মন্দের ভালো, এবং তিনি বলেছেন যে তিনি আরেকটা কথা বলেছেন যে আপনি কুমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন আর নাই করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিবেচনায়, আমি আবারও বলি, প্রেসিডেন্ট ট্রাম্পের বিবেচনায় কুমো হচ্ছে আপনার কাছে আর কোনো চয়েস নাই কুমো ছাড়া। এবং তিনি বলেছেন ইউ মাস্ট ভোট। কুমোর জন্য তিনি এই ভোটটি চেয়েছেন, এবং কারণ তিনি মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন উনি একটি ফ্যান্টাস্টিক মেয়র হবেন এবং নিউ ইয়র্ক সিটির মানুষের সেবা আর প্রদানে তিনি সক্ষম হবেন, সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য। এবং তিনি বলেছেন তিনি এই ব্যাপারে সক্ষম, এই সেবা প্রদানের জন্য সক্ষম। মামদানি এটি সক্ষম নন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য আসার পরে সমগ্র নিউ ইয়র্ক সিটি জুড়ে বিভিন্ন রকম ভাবে আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে। বিশেষ করে জোহরান মামদানি উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের দল রিপাবলিকান পার্টি কার্টিস সিলওয়াকে সমর্থন না করে, বরং তিনি কার্টিস সিলওয়াকে ভর্ৎসনাও করেছেন এক প্রকার। আর তিনি মামদানিকে বিরুদ্ধে, তিনি মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন, সেই সেই তিনি এও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে কার্টিস সিলওয়ার জন্য একটি ভোট দেওয়া, রিপাবলিকান প্রেসিডেন্ট বলছেন রিপাবলিকান পার্টি সম্পর্কে যে কার্টিস সিলওয়াকে একটি ভোট দেওয়া, সেটি মামদানিকেই একটি ভোট দেওয়া সামিল। এবং এরপরে তিনি বলেছেন গভর্নর কুমোকে মেয়র পদে ভোট দেওয়ার জন্য। তবে এই বিষয়ে অবশ্য তিনি জোহরান মামদানি বলেছেন যে তিনি যেটা তার প্রতি উত্তরে বলেছেন যে ট্রাম্প যে ধরনের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটি আনলফুল, বেআইনি। এবং তিনি বলেছেন যে তিনি কুমোকে সমর্থন দিচ্ছেন রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, নিউ ইয়র্কবাসীর ভালোর জন্য তিনি কুমোকে সমর্থন দিচ্ছেন, আর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কুমোকে সমর্থন দিচ্ছেন, এই কথাটি বলেছেন জোহরান মামদানি। তবে এই নির্বাচনের ফলে, এই সমর্থন প্রেসিডেন্ট ট্রাম্পের এই এন্ডোর্সমেন্টের ফলে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, যতটুকু সময় বাকি আছে সে নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কেউ বলছেন পড়তেও পারে, কেউ বলছেন নাও পড়তে পারে। এই হচ্ছে সোশ্যাল মিডিয়া যে সমস্ত বক্তব্য আসতে শুরু করেছে। তবে
প্রেসিডেন্ট ট্রাম্পের এন্ডোর্সমেন্টের ফলে একটি পরিষ্কার, যেটি গত দিন দুয়েক ধরে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে কার্টিস সিলভার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এক পর্যায়ে তিনি 21 পর্যন্ত উঠে গিয়েছিলেন, আজকে সর্বশেষ জরিপে তিনি নেমে এসেছেন 16তে একদিনে। তো এই জরিপের বিষয়ে আমি পরে বলছি। নিউজিক ম্যাগাজিন আজকে জানাচ্ছে যে গভর্নর কুমো অনেকটা তার কাছে আমদানির ব্যবধান যতটুকু ছিল সেটি কমিয়ে এনেছেন, এবং সর্বশেষ নিউজিক ম্যাগাজিনের যে জরিপের তথ্য দিয়েছে সেটি হচ্ছে অ্যাটলাস ইন্টেলের জরিপ। সেই জরিপটি করা হয়েছে অক্টোবরের 31 থেকে নভেম্বরের 2 তারিখ, অর্থাৎ গত 3 দিনে সেই জরিপটি করা হয়েছে। এবং এই জরিপে অংশ নিয়েছে 2,404 জন সম্ভাব্য ভোটার, যারা ভোট দিবেন আগামীকাল। তাদের যে জরিপ, তাতে নিউজিক ম্যাগাজিন সেই জরিপকে উদ্ধৃত করে বলছে যে জোহরান মামদানির সমর্থন 43.9%, এবং তার বিপরীতে অ্যান্ড্রু কুমোর সমর্থন স্বতন্ত্র প্রার্থী 39.4%। অর্থাৎ দুইজনের ব্যবধান এখন 4.5 পয়েন্টে নেমে এসেছে। যদিও সাধারণত এই সমস্ত জরিপের এরর মার্জিন, যেটি ভুল হতে পারে জরিপের হিসাবে, তার প্রায় 3 থেকে 5% পর্যন্ত হয়ে যেতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের ব্যবধানটি এখন প্রায় টাইর অবস্থায় দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরেকটি জিনিস, যেটি ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের, যারা এখনো ভোট দেননি, তাদের ভোট এই নির্বাচনে প্রভাব ফেলবে। এবং আরেকটি বড়র কথা বলা হচ্ছে যে যেই বড়র ভোট হয়তো শেষ পর্যন্ত নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ফলাফলকে চূড়ান্ত রূপ দিতে পারে, সেটি হচ্ছে স্টেটেন আইল্যান্ডের ভোট। এবং স্টেটেন আইল্যান্ডের ভোট বেশিরভাগই কিন্তু রিপাবলিকান সমর্থক। এবং সেই জন্যই রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তোবা স্টেটেন আইল্যান্ড বড়র ভোটাররাই হয়তোবা চূড়ান্ত ভাবে নির্ধারণ করবে নিউ ইয়র্ক সিটির মেয়র কে হচ্ছেন পরবর্তীতে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যেটা একটু আগেই বললাম, যে তবে মামদান নির্বাচনে যাওয়ার কয়েক ঘন্টা পূর্বে দুইজনের পার্থক্য বিষয়ে নিউজিক একটি প্রতিবেদন ছেপেছে। তাতে বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী, যিনি ডেমোক্রেট ছিলেন এবং ডেমোক্রেট এখনো আছেন, অনেক ডেমোক্রেট নেতৃত্বের এন্ডোর্সমেন্টও তিনি পেয়েছেন। সেই কথা উল্লেখ করে অ্যান্ড্রু কুমো সম্পর্কে বলা হয়েছে যে অ্যান্ড্রু কুমো সর্বশেষ যে বক্তব্যটি দিয়েছেন মামদানি সম্পর্কে, সেটি আজকেই তিনি দিয়েছেন, সেটি তার সর্বশেষ বক্তব্য। তিনি বলেছেন যে সমাজতন্ত্র, সোশ্যালিজম ভেনেজুয়েলাতে কাজ করেনি, সোশ্যালিজম কিউবাতে কাজ করেনি, সোশ্যালিজম নিউ ইয়র্ক সিটিতেও কাজ করবে না। এইটি হচ্ছে গভর্নর কুমোর ভাষ্য। এর জবাবে মামদানি যে কথাটি বারবার বলে আসছেন, তিনি একই কথাটি পুনরায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তার নির্বাচনটি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। নিউ ইয়র্কের সকল মানুষ, ধর্ম, বর্ণ, জাতি, ইতিহাস, ঐতিহ্য, অভিবাসন, দেশ, কোনো বিষয় বাদ না রেখে সকলকে সংযুক্ত করে নিউ ইয়র্ক সিটি, যেটি সকলের জন্য অ্যাফোর্ডেবল, সকলের জন্য বাসযোগ্য, এমন একটি সিটি উপহার দেওয়ার জন্যই তার নির্বাচনে অংশগ্রহণ, সেটি তিনি বলেছেন। সমাজতন্ত্র কিংবা অন্যান্য পলিসি যেগুলো, কিংবা ডিক্রিমিনালাইজেশন অফ প্রস্টিটিউশন কিংবা ফ্রি বাস, এই সম্পর্কে কোনো বক্তব্য তিনি আজকে দেননি। তিনি শুধু বলেছেন যে নিউ ইয়র্ক সিটিকে ইনক্লুসিভ এবং সকলের জন্য অ্যাফোর্ডেবল করাই হচ্ছে তার নির্বাচনের মূল মেসেজ। আর নিউ ইয়র্ক সিটিতে আর্লি ভোটিং এর রেকর্ড সৃষ্টি হয়েছে, সেটি গত কয়েকদিন ধরে বলছি। সর্বশেষ যে হিসাবটা আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে গতকাল রোববার পর্যন্ত 7,32,000 মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন, এবং তাদের প্রায় 14% ভোট দেওয়া। এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সম্ভাব্য ভোটার হচ্ছেন 5.3 মিলিয়ন মানুষ। সম্ভাব্য ভোটার এই মেয়রের নির্বাচনে তার 14%। 7,32,000 ইতিমধ্যেই তাদের ভোটদান সম্পন্ন করেছেন। আগামীকাল কত পার্সেন্ট ভোট দেন তার উপর নির্ভর করবে নির্বাচনে একটা ফলাফলের বিষয়ে, সেটি প্রভাব ফেলতে পারে। তবে এবার ভোটারের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তেমনই মন্তব্য করেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে, শেষ করছি, আপনারা জানেন যে ইহুদি সম্প্রদায়ের প্রভাব শুধু নিউ ইয়র্ক সিটি কিংবা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নয়। আজকে ব্লুমবার্গের ইন্ডেক্স, যেটি বিলিয়নিয়ার্সদের ইন্ডেক্স, বিলিয়নিয়ারদের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে এই ব্লুমবার্গের ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে বলা হচ্ছে যে পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে 6 জনই হচ্ছেন ইহুদি সম্প্রদায়ভুক্ত, এবং তারা যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের
বড় বড় কোম্পানিগুলোর নিয়ন্ত্রক তারা, এবং এই নিয়ন্ত্রণের কারণেই তারা যে সমস্ত দেশে বসবাস করেন সে সমস্ত দেশের পলিসি নির্ধারণে বিশাল ভূমিকা রেখে থাকেন। এবং এই 6জন ইন্ডিভিজুয়াল, 6জন ব্যক্তি যারা বিলিয়নিয়ার, যারা ইহুদি সম্প্রদায়ভুক্ত, তাদের নামগুলি আমি বলছি: ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, ল্যারি পেজ, সার্গেই ব্রিন, স্টিভ বালমার এবং মাইকেল ডেল। তারা এই 6জনের সম্পত্তির পরিমাণ হচ্ছে $1.3 ট্রিলিয়ন। এবং এরা অত্যন্ত প্রভাবশালী যেখানে থাকে, এবং এরা যে সমস্ত কোম্পানিগুলো প্রতিষ্ঠা করেছে এবং যার কোম্পানিগুলো নিয়ন্ত্রক তারা হচ্ছে ওরাকল, মেটা যেটি ফেসবুকের মালিক, মেটা প্ল্যাটফর্ম, অ্যালফাবেট যেটি গুগলের মালিক, এবং মাইক্রোসফট আপনারা জানেন, এবং ডেল কম্পিউটারের, ডেল টেকনোলজির মালিক হচ্ছেন এরা। এবং এরাই হচ্ছে ইহুদি সম্প্রদায় যারা অত্যন্ত প্রভাবশালী মানব সন্তান হিসাবে এই মুহূর্তে সবচেয়ে ধনীও তারা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কি মনে হয় যে কালকের যে ইলেকশনে আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এন্ডোর্সমেন্ট টু কমো এবং লেটেস্ট পোল, তাতে কি মনে হয় আপনার কি হতে পারে? না, কি হতে পারে সেটা না, বলা হচ্ছে যে আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প এন্ডোর্স করতে অনেকটা, আমার কাছে যেটা মনে হয় যে তিনি চান যে কোনো মূল্যে অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্ক সিটির মেয়র হোক। তিনি মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত দিয়ে কোনোভাবেই মামদানি বিজয়ী হন এটি চান না, এবং তিনি মামদানি সেই সমর্থনের যদি 10% তিনি 10 নামাতে পারেন ট্রাম্প রিপাবলিকান হিসাবে। ট্রাম্প রিপাবলিকান দল তো কয়েক ধরনের রিপাবলিকান আছে, ট্রাম্প রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, মাগা রিপাবলিকান যাদেরকে বলা হয়, তাদের সমর্থনটা যাতে অ্যান্ড্রু কুমো পান সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য হয়তোবা শেষ মুহূর্তে এসে প্রেসিডেন্ট ট্রাম্প এই এন্ডোর্সমেন্টটি দিয়েছেন। তিনি একটি কথা বলেছেন, মন্দের ভালো, অর্থাৎ তার মতে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের কাছে, তার মতে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে যে অন্য কোনো অপশন নাই। তবে আমার কাছে যেটি মনে হয় যে দিন কয়েক ধরে আমরা লক্ষ্য করছি কার্টিস সিলভার জনপ্রিয়তা কিছুটা কমতে শুরু করেছে জরিপে। তবে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে কার্টিস সিলভার যদি 10% ভোট কমে যায় তাহলে সেক্ষেত্রে কুমো একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় চলে আসতে পারেন। এটি হচ্ছে মূলত এই মুহূর্তে যেটি অনুভূত হচ্ছে। তবে জরিপ সবসময় সঠিক কথা বলে না, জরিপের মাধ্যমে একটা ইন্ডিকেশন পাওয়া যায়, কিন্তু জরিপ ডিসাইসিভ কিছু বলতে পারে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমি দর্শকদের বলবো যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মীরা বেনগোপাল, ডিরেক্টর ফর কমিউনিকেশন, এশিয়ান আমেরিকান ফেডারেশন। মীরা, ওয়েলকাম টু দ্য শো। সো দর্শকদের যেটা বলবো, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থান এবং যে শাটডাউন, গভর্নমেন্ট শাটডাউনের কারণে নভেম্বর থেকে আপনারা যারা স্ন্যাপ বেনিফিট নেন অথবা ফুড স্ট্যাম্প, এই ফুড স্ট্যাম্পে 50% কাট হবে। এবং এই বিষয়ে এশিয়ান আমেরিকান যে ফেডারেশন তারা একটা অ্যাডভাইজারি জারি করেছেন, এবং আরও অনেক তথ্য আছে এর মধ্যে আছে বাংলাদেশি কত পার্সেন্ট বাংলাদেশি এই নিউ ইয়র্ক সিটিতে ফুড স্ট্যাম্প নেন। তারপরে আরও আছে, ওনাদের কাছে তথ্য আছে যে কত বাংলাদেশি, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস, হাউ মেনি বাংলাদেশি লিভ ইন অল দ্য বর্ডার্স। সব তথ্য আমাদের জানাবেন আজকে মীরা আমাদের সাথে আছেন, মীরা Benagopal. Mira, welcome to the show. So could you please tell us about, first I would like to know about the government shutdown and what would be the impact on the community. Can you just unmute your sound, please? Thank you so much for having me. As you know, the government shutdown is today the 34th day of the government shutdown. And for the first time in modern history, SNAP benefits have not been paid. In previous shutdowns also, they actually continued SNAP payments, but now they're not paying. Today, they announced that they were going to pay half the amount of the SNAP payments, that they were going to release that. But that too will take a very long time, and they think because basically the bureaucracy has to move to sort of start paying the SNAP benefits again, and they feel, and today some news outlets were saying that they don't think that they will be able to pay it for another week. So there are people in our city who are currently without any SNAP benefits, and
what we released today is that there are 253,000 Asian Americans in New York who are currently without SNAP benefits. So out of this number, what we know is that there are about, according to the 2020 census, and I have to say that very carefully here, according to the census, there are 92,000 Bangladeshi New Yorkers. Out of that, I think about almost 50% of those Bangladeshi households are on SNAP, or at least are enrolled in SNAP. So what that means is that one person in that household is a citizen who is getting some SNAP payment for the household. So that we know that much. And SNAP, we all know it's like it helps in situations of poverty, right? That some people cannot afford groceries, cannot afford the food that they need to get, and that's why there is SNAP assistance from the government. And I think the numbers are, according to what our research shows, and this is all census numbers, this to go to the grocery and buy the things that they need for their children and the seniors and disabled people and veterans. So that's what, this is a very, very bad development for our communities. Yeah, that's right. So could you please tell us, I mean, this is absolutely, I think the other panelists, they will participate, that if according to the census, if there is about 90,000 Bangladeshi who are living in New York City, and about 50% are depend on the benefit, which is food stamp and other benefits, SNAP benefit. That means about 45,000 family, they depend on this in New York City. So I'll talk about this issue. I think our panelists can participate. It's a very new information you provide today. So if there is an emergency, say about the government is giving them 50% or they are not getting any benefit, and they have emergency, they don't have money to buy anything, if any family, that kind of desperate situation, what is the service they have available? So right now what has happened is that food banks, there are many food banks throughout New York City, they are stepping up to provide food, and our community groups, Asian American community groups, are right now dipping into their reserves to be able to feed people, to provide some food. So for example, COPO, Council of People's Organizations in Brooklyn, is a South Asian group. They also serve I think Arabic people, Pakistani people, but they're an Asian group. They are organizing food pantries. AFI in New York City, in Manhattan, is organizing pantries. In Queens, we have SACS, South Asian Council Services, and for South Asians, and they are organizing food pantries. So here and there are people who are organizing food pantries to help out. The state government has released some amount of emergency funding. I think it's $106 or $109 million, which is also being distributed to food pantries so that we can sustain our populations in some manner. But this is all stopgap measures. There is no way that we can continue in this manner without federal dollars. Thank you so much, Ahsan Bhai and Mary Zubaida. So since, as you know, Meera, she disclosed the information, which is about 45,000 households in New York City depend on SNAP benefit, which is food stamp and others. And then because of government shutdown, their life will be affected. Any question to Meera? Yeah, thank you so much. Thank you so much, Meera, for your. This information is completely new to us. And a stark reality that we did not know. I'll be very frank with you. I thought we are much better off. Can you give us a comparative picture of other South Asian groups in terms of their needs, in terms of SNAP recipients, and in terms of poverty level position?
Well, I'm happy to give you those numbers like after this because I cannot just pull them out. But obviously we have huge income gaps within Asian groups in New York City, for example. So for instance, certain within the groups themselves, there is a lot of disparity of wealth, right? I mean, we all know that there might be very well-off Bangladeshi people, there are very well-off Indian people, but there are also many Indian people who are below the poverty line. There are many well-off Chinese people, but then within the groups themselves, there's disparity, and intra-group there is disparity. And we have to see what the structural sort of situations are as to why our Asian American groups are in poverty. We are new groups. We come from, countries. We come here to get a job, to various, some of us have very high, low English proficiency among the whole Asian groups. I think 64% do not speak in English well enough. So then we start to do small businesses, this, that, or we get jobs where we are not paid very well. We are not paid benefits. We don't get health. We are paid under the table cash payments, no insurance. So all these factors are keeping our groups sometimes in poverty. And the other thing is also that many of our groups are very new to the country. We are learning the country. We are learning how to live here. And very often, especially in the for example, the Bangladeshi community has some of the youngest, it's one of the youngest Asian ethnic groups in the city, in New York City, with over 28% of the population being under 18 years old. Yeah. Oh, wow. So which means SNAP, this SNAP is integral to keeping children well fed and nourished. Absolutely. Which is essential to ensure healthy development. But here we are, where we are now being denied SNAP. Mira, the numbers that you have given us, 95,000 and 40,000 households, I guess these are all so-called legal immigrants. Yes. Do we know the number of people who don't fall within this category, people who are outside this? No, illegal. I mean, I'm sorry, I do not like not illegal. Yes, I mean, not illegal. Yes. Undocumented immigrants. We don't, because undocumented immigrants cannot get SNAP. I understand. They are not ineligible. For purely statistical purposes, to have a comparative picture of number of people getting help and number of people possibly not getting help. Yeah, there might be much more, right? The 92,000 figure is what people who answered the knock of the census on the door and gave their information voluntarily. We don't know exactly the number because so Hassan bhai, aapke jeta mone hoy je the real number will be much higher. Oh, absolutely. It will be real big higher, or it could be double. But let me ask you last question about. But they are also not eligible for SNAP. You have to be a citizen to get SNAP. Right. Yes. So let me ask you. And you have to be working. You have to, like, out of this number that I said, 253,000 Asian Americans. Out of that, 91% of them are actually working, which means even though they are working, they are not able to make a living wage. And then they have to go and get like SNAP benefits. They have to get that additional help. So under poverty level, their economic situation. But let me ask you another question just shortly. As you know, tomorrow the election night, and then Bangladeshi community, I mean, since Asian American Federation, they always monitor the Asian, groups. The Bangladeshi community, this is the first time they're very visible. Any kind of comment the way the Asian American ethnic community, they are involving in the New York City election? I'm not going to talk about any candidates because we are not allowed to talk about. I mean, it's not in our as a non-profit. But I must say that in terms of civic engagement, in terms of being involved, in terms of raising our voice as citizens of this country, this election season has been amazing. We are seeing the power of our groups, that as we grow into this country, as we come here and we
participate in the electoral systems of the country, we are seeing the power of our groups, that we can raise our voice and we can make choices. So I think it's an amazing thing that we are witnessing right now. Thank you so much. Thank you, Mira. Thank you for your time, and thank Of you course. joining Thank you with so us much and for give us having all me. the details. Thank you. Thank you. দর্শক, আমাদের সাথে আছেন মেরি জুবাইদা, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছে রুজি ইসলাম, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছে কেবের, ওয়ান অফ দি অর্গানাইজার। আমরা আগে শুরু করি নিউ ইয়র্ক সিটি ইলেকশন। পল ভাই, আপনি তো পল ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, পল ভাই, নাসির আলী খান পল এবং মোহাম্মদ আলী ভাই আপনারাও আছেন। সো আমরা আগে শুরু করি আমাদের কি বলে ইলেকশন নিয়ে। প্রথমে আমি যেতে চাই আমাদের ফারহানা আক্তার। এজ ইউ নো, the election is tomorrow. You work as an organizer of the CAB, CAAB, a Bangladeshi lead organization, serve the Astorian. So how you are working, and কিভাবে তোমাদের মনে হয় যে কালকের রেজাল্ট এবং কমিউনিটির প্রতি কোনো অ্যাপিল আছে কিনা? আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারিয়া আক্তার এবং আমি হচ্ছে ক্যাব ভয়েসের নেতা সংগঠক। আমরা হচ্ছে আসলে প্রথম দিন থেকে জোহরান মামদানিকে সমর্থন করতেছি এবং আমাদের আন্দোলন হচ্ছে 1.5 বছরের আন্দোলন, মাত্র একদিনের না। আর আমরা জানি যে আগামী 5 বছরে আমাদের শ্রমজীবী বাঙালিরা অনেকটা আগায় আসছে। আমরা আগে আমাদের কথা কেউ হয়তো চিন্তাও করতো না, তবে এখন আমরা আসলে একটা রাজনৈতিক ফোর্স। এটা হইলো অনেক দিন সংগঠন করে আমরা একত্রিত হয়ে এই পর্যায়ে আসছি। সো আমরা তো আশা করি যে আমরা জয় হব এবং আমরা হচ্ছে একদম পোল ক্লোজ হওয়ার পর্যন্ত কাজ করতে আসছি। ওকে, সো আপনাদের কি কালকের যে ভোট যে দেবে লোকজন, রাইট? সো আপনি কিছু ইনফরমেশন আমাদের দিতে পারেন যে কিভাবে ভোট দেবে, কয়টার সময়তে ভোট ওপেন হবে, কয়টার সময় বন্ধ হবে, এবং তাদের ইজ দেয়ার এনি সিভিক রেসপন্সিবিলিটি? অবশ্যই আমাদের যার যার ভোটের ক্ষমতা আছে, অবশ্যই আপনারা এটা হচ্ছে ব্যবহার করবেন এবং ভোটটা হচ্ছে নষ্ট করিয়েন না। এবার আমাদের প্রত্যেকটা ভোট দরকার যেন আমরা 50% বেশি নিয়ে জিততে পারি। সো আমরা জানি যে পোলগুলা খুলবে সকাল 6টার সময় আর রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আপনাদের আইডি দরকার নাই, কিছু দরকার নাই, জাস্ট আপনার পুরা নাম এবং ঠিকানা যায় পোল সাইটে দিবেন। ইলেকশন ডে পোল সাইট হলো আপনাদের বাসার পাশে যেটা, এবং যদি পোল সাইটের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা গুগল মারলে হয়ে যাবে, ফাইন্ড মাই পোল সাইট NYC। সো আমরা আইডি লাগবে না? আর ইউ শিওর আইডি লাগবে না বলছেন আপনি? না, আইডি লাগবে না। আমাদের হচ্ছে অধিকার আছে, যাদের আইডি নাই তবে ভোটের ক্ষমতা আছে ওদের অবশ্যই অধিকার আছে, এবং অনেকজনের আইডি হয়তো হারাই গেছে, বিভিন্ন কারণে আইডি নাও থাকতে পারে। তো এটা হলো আমাদের অভিবাসীদের একটা হচ্ছে অধিকার। ওকে, সো কারো যদি আইডি না থাকে কোনো আইডি লাগবে না, খালি জাস্ট নেম এন্ড অ্যাড্রেস বললেই হবে, ঠিকানা। জি, নাম আর ঠিকানা বললেই হবে। হ্যাঁ, আর যদি কোনো ভাষার সমস্যা হয় আপনারা অবশ্যই বাংলা ইন্টারপ্রেটার চাবেন। প্রত্যেকটা পোল সাইটে এটার ব্যবস্থা অবশ্যই থাকবে, এবং যে এলাকাতে বাঙালিরা বেশি থাকে ওইখানে আপনারা দেখবেন যে আপনাদের ব্যালেটও বাংলাতে আসতেছে। অলরাইট, দিস ইজ ভেরি গুড ইনফরমেশন। মেরি জুবাইদা, এনিথিং আপনি অ্যাড করতে চান এর মধ্যে? আপনাকে ধন্যবাদ। ফারিয়া তো আসলে কমপ্লিট পিকচারটাই দিয়ে দিয়েছে। আগামীকালই ইলেকশন ডে, সো নতুন কিছু অ্যাড করার এর মধ্যে নেই। আমি আমাদের মানুষদের বলবো শুধু জোহরান মামদানিকে ভোট দিতে। আমাদের সময়টা প্রতি যে আমাদের ট্রাম্পের যে ভালোবাসা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি সবসময় রিডিকুল করে কথা বলেন, অনেক সময় মজা করেন। আশা করি যে আপনারা দর্শকরা এটাকে সিরিয়াসলি নেবেন না, কারণ কোনো সময় থাকে অনেক ক্রান্তিকালে অনেক মজা করাটা আসলে একটু বেশি ব্যয়বহুল হয়ে যায়। তো এই সময়টাতে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আপনি দেখছেন যে ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করতে যেও বলেছে যে সে কিন্তু ব্যাড ডেমোক্র্যাটকে পিক করেছে, সো এবং ভয় দেখাচ্ছে যে জোহরানকে যদি মানুষ ইলেক্টেড করে তাহলে নিউ ইয়র্ক সিটি অধিগ্রহণ করবে। কিন্তু তাহলে বিষয়টা আসে যে সেই জোকসের মতো যে মানে এমন একটা পিকচার দিতেছেন যে মশারি টানানোর সেই স্ক্রিপ্টের মতো,
যে হয় তুমি মশারি টানাবো, আমি ঘুমাবো, অথবা আমি বিছানায় শুয়ে পড়বো, তুমি মশারি টানাবা। তো ওই ভয়টাও ঠিক এরকম যে ভয়ে জোরানকে ভোট দিলে আমি তোমাদের সাথে লড়বো নিউ ইয়র্ক সিটির সাথে। জোরানো যেটা বলতেছে সে লড়বে আমাদের পক্ষে, আর এন্ড্রু কুমোকে ভোট দিলে আমার আর লড়তে হবে না, এন্ড্রু কুমো নিজে আমার হাতে তুলে দেবে। তো এখন আমাদের সামনে দুইটা পথ আছে। আমরা কি চাই যে এমন কোনো প্রার্থীকে যে আমাদের সিটি তার হাতে সাদরে তুলে দিবে, নাকি আমরা আমাদের নিজেদের ক্ষমতা, নিজেদের শক্তিতে বিশ্বাস করি যে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করব যার আমরা তাকে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো। কিন্তু আমি এর চেয়ে বড় বিষয় যেটা আপনাকে বলতে চাইছি, ইলেকশনের বাইরে যে সকাল থেকে মানে আমি কয়েকদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম যে ইলেকশনের এই হাইপের মাঝখানে যেটা আজকে একটু আগে আমাদের আরেকজন সদস্য যেটা বললেন যে ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আমরা আশা করি জোহরান মামদানি ইলেক্টেড হয়ে যাবে, কিন্তু আপনার সাথে আমি এ নিয়ে আগেও আলোচনা করেছি যে এই যে অর্ধ লক্ষ বাংলাদেশি পরিবার এবং কয়েক লক্ষ এশিয়ান পরিবার যে বিপদের মধ্যে পড়বে সেটা আমাদের সব পড়ে আছে অলরেডি। এটা নিয়ে আসলে আমরা অনেক সময় কথা বলি না। আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা পছন্দ করি আমাদের ভালো খবরগুলি সামনে আনতে এবং কঠিন সময়গুলি লুকিয়ে রাখতে, এবং দুঃসময়ে মানুষের পাশেও দাঁড়ানো অনেক সময় আমরা লজ্জা বোধ করি। তা আমাদের সবার আগে এই মুহূর্তে খুবই গুরুত্বের সাথে নিতে হবে যেখানে আমাদের এশিয়ান কমিউনিটির ওভার 3 লক্ষ মানুষ খুবই বিপদের মধ্যে আছে, এবং তাদের কিভাবে এই ধর আপনি জানেন যে এই ট্রাম্প সরকার কিন্তু সবসময় অসহায়দের বিরুদ্ধেই দাঁড়ায়। যে কিছুদিন আগে গাজার মানুষদেরকে স্টার্ভ করে মেরেছে এবং সেখানেও তাদের ভূমিকা আছে অবশ্যই। এবং এখন দেখেন আবার এই নিউ ইয়র্কের গরিব মানুষদেরকে উপবাস রাখছে ওভার 3.6 মিলিয়ন পিপল এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কের ওভার 3.6 মিলিয়ন পিপলের এই যে স্ন্যাপ বেনিফিট বন্ধ হয়ে আছে বা অল্প কিছু তারা অন্যান্য বিভিন্ন উপায়ের মাধ্যমে পাচ্ছে। এর মধ্যে একটু আগে মীরা যেটা বললেন যে এর মধ্যে প্রায় 46,000 বাংলাদেশি হাউসহোল্ড। এটা যেমন আপনার কাছে এখন এই বেদনা মূলক মনে হচ্ছে আপনি জানার পরে যে বাংলাদেশি এর মধ্যে মানে অর্ধ লক্ষ আছে, কিন্তু এর বাইরেও আপনাকে মনে রাখতে হবে যে কঠিন সময়ে শুধু বাংলাদেশি না, এই যে 3.8 মিলিয়ন মানুষ বা 3.6 মিলিয়ন মানুষ যদি আরো ইসে বলেন যে এরা প্রত্যেকেই বিপদের মধ্যে আছে। আমরা যখন বিপদের মধ্যে পড়ে আমাদের সবাই একত্রিতভাবে লড়তে হবে, শুধু একা আলাদা করে আমরা দেখতে পারি না, কারণ এটা আমাদের কালেকটিভ স্ট্রাগল, কালেকটিভ বিপদ। এই সময় সবাই মিলে এই ট্রাম্প সরকারকে দূর করার জন্য এই ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে হলো, জোরানকে ভোট দিন। আমি খুবই ভীত সন্ত্রস্ত অবস্থা আছে, মোর দ্যান এ মান্থ। আমি জানি না কত মানুষ নীরবে কাঁদতেছে, এবং কারণ যারা বেনিফিট এর উপর ডিপেন্ডেন্ট তাদের বেশিরভাগই সাধারণত বৃদ্ধ এবং শিশুদের পরিবার, গণহারে শিশুদের পরিবার। আপনি মীরার কাছে শুনেছেন যে আপনি বাঙালি কমিউনিটিতে অনেক সময় আমরা বা দেশি কমিউনিটি অনেক সময় আমরা ব্যঙ্গ করে অনেক মানুষ বলে যে কাজ করে না, স্ন্যাপের উপরে ডিপেন্ডেন্ট থাকে। মীরা কিন্তু একটাকে ক্লিয়ারলি বলেছে যে সব মানুষরা কাজ করে, তারা আপনার আমার মতো 8 ঘন্টা করে কাজ করে, কিন্তু এটা এক ধরনের ইনজাস্টিস যে এত ফুল টাইম কাজ করার পরেও কেন তাদের লিভাবল ওয়েজ থাকবে না, কেন তাদের স্ন্যাপ ডিপেন্ডেন্ট হতে হবে, এবং কেন সেই কঠিন সময় তাদের এই খাদ্যের সোর্সকে বন্ধ করা হয়। এই বিষয়টাকে আমাদের খুব জোরালোভাবে দেখা উচিত। আর আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একমত যে এই নাম্বার শুধুমাত্র যারা সিটিজেন তাদের মধ্যে না। একবার ভাবেন যে যারা সিটিজেন না, সিটিজেনের মধ্যেই যদি থাকে 40,000, যারা সিটিজেন না এদের উপর ডিপেন্ডেন্ট সামহাও, তাদের অবস্থা কি একবার চিন্তা করে দেখেন না। শহরের মানুষ ভালো নেই, কিন্তু আমরা এমন একটা পরিবেশ ক্রিয়েট করেছি যে ভালো নাই কথাটা তারা বলতে পারে না, লুকায় কাঁদতে পারে, কিন্তু ভালো নাই যেন বলাটাই অপরাধ। আমাদের এখান থেকে বের হয়ে এসে এই মানুষের দুঃসময় তাদের স্ট্রাগলকে রিকগনাইজ করতে হবে, তাদের সাথে সহমর্মী হয়ে তাদের সাথে যুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এর বাইরে আর কোনো পথ দেখছি না আমাদের কমিউনিটির জন্য। এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি কে? জোহরান মামদানি। ভোট হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এই ভোটের যে বড় অস্ত্র আসলে কিছু নেই। আপনারা যত যাই বলেন এমন প্রতিনিধি নির্বাচন করবেন না যে প্রতিনিধি ট্রাম্পের মতো আচরণ করবে, ট্রাম্পের মতো আচরণ করবে এমন প্রতিনিধি আর কোনোদিন করবে না। আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকে ভোট দিয়েছে, যখন বলেছে যে তারা ইমিগ্রান্টের বিরুদ্ধে দাঁড়াবে তারা তখন খুব মানে আমাদের কমিউনিটির কিছু মানুষ কিন্তু খুব বেশি ড্রাম বাজিয়েছিল ফেসবুকেও আমি দেখেছি, কিন্তু তারা মনে করেছে তারা ভালো আছে বলে সব মানুষ
কাজ করে না, শুধু এর উপরে মানে ফুড স্ট্যাম্পের উপরে ডিপেন্ডেন্ট হয়। আপনি তো শুনেছেন যে মানুষগুলো কাজ করে, কিন্তু ওকে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে কালকে যে ভোট হবে, রাইট? সেই ভোটে আপনি ভোট প্রয়োগ করবেন? কালকে ভোটে স্ট্রেট ফরওয়ার্ড জোরান মামদানিকে ভোট দেবেন, এর বিকল্প আর কিছু নেই আমাদের। ওকে, সো দ্যাটস হোয়াট আই এম আস্কিং। ফরওয়ার্ড ক্লিয়ার কাট ভোট ফর জোরান মামদানি। অলরাইট, দ্যাটস হোয়াট আমি একটা প্রশ্ন করি, এখানে ফারা আছে বা অন্য যারা আছে, জি, অলরেডি আর্লি ভোটিং কিন্তু খুব লার্জ নাম্বার অফ ভোটস পড়েছে, কেমন আমরা কি প্যাটার্নটা জানি বাংলাদেশের মধ্যে? কারো কোনো কি ধারণা আছে? anybody have any clue? Sure. আমি যতটুকু জানি সেখানে জোরান অনেক এগিয়ে আছে, কিন্তু because of actually I think দ্বারা দেখা যাচ্ছে যে একবারে ক্লোজ রেস, এর জন্য আমরা সবাইকে পুশ করতেছি, ইভেন দো আমরা মনে করি নো হোয়াট ইটস ওকে জোরান জিততেছে ডাজন্ট মিন আমরা যাওয়া লাগবে, বা আই এম গোনা পুশ এন্ড আমি বিশেষ করে সবাইকে বলবো কোনো রকম কোনোভাবে go and vote tomorrow. যদি মনে করো like even within my own family, আমি এখনো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছি, জিজ্ঞাসা করতেছি তোমরা কি ভোট করছো, আর মামাগুলো বলতেছে ওয়াই, জোরান তো জিতবে। দ্যাটস নট দ্য পয়েন্ট। এমন একটা ক্লোজ রেস এখন আসতেছে যে আমরা এখন একটা চান্স নেওয়ার উচিত না। এন্ড দেন অলসো যেভাবে ম্যারি আপু বলছে লাইক দিস ইজ আওয়ার রাইট, একটা হক। আমরা এমন মরতে ফিরতে কিভাবে আমরা সিটিজেনশিপ নিই, আর আমরা পরে কি করে এটা নিয়ে সিটিজেনশিপ? দ্যাটস ভোটিং, দ্যাটস আওয়ার এক্সারসাইজ। আমার একটা রাইট আছে যে আমরা চয়েস করবো যে কে আমার জন্য লিড করতো। And that's something that we have to be able to take advantage of. কেন আমরা, citizenship এই দেশে নেই যদি আমরা ভোট না করি? So I think as a Bangladesh community আমরা পুশ করতে হবে যে একটা যেভাবে আমরা every year check up করা যায়, every year you have to vote. Right now data is showing it's extremely close. Like মানে 19-20 ফর্ক এরকম। সো এর জন্য সবাইকে বলতেছি যেভাবে যাইতে পারে কালকে সবাই যাও ভোট করো। Of course, very clearly there's many of us এখানে আছে যে আমরা ভোট করতে চাই জোরানের জন্য, but then at the same time আমরা সবাইকে বলি educated একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তুমি ভোট করো। Thank you. Farhana, any comment? আসলে আমি খালি মেরি আপার সাথে একটাই কথাতে ডিসএগ্রি করি যে আমাদের ভোটের ক্ষমতাটাই সবচেয়ে এক নাম্বার। অবশ্যই আমাদের ভোট করতে হবে, এবং রোজি আপু যেটা বলতেছে সেটাই সঠিক যে এ সময়তে অ্যান্ড্রু কোমোর আন্দোলন ট্রাম্প সরকার আগাচ্ছে, এবং আমরা দেখতেছি যে বিলিয়নাররা যারা ট্রাম্প সরকার এবং ফাঁসিবাদ যাচ্ছে এদেশে, তারা টেন্স অফ মিলিয়ন্স দিচ্ছে রেসিস্ট অ্যাডের জন্য এবং সবাইকে জানাইতে ওর ভুল তথ্য দেওয়ার জন্য। আমরা তো দেখছি যে আমাদের বাঙালি কমিউনিটি কি করছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময়, অনেকজন ভুল বুঝে ট্রাম্পকে ভোট দিচ্ছে, চিন্তা করছে যে ট্রাম্প তো বলতেছে যে সে শান্তি নিয়ে আসবে ফিলিস্তিনের জন্য, সে সাশ্রয়ে দেশ বানাবে, তবে আসলে তো আমরা দেখতেছি যে তার উল্টা হয়ে গেছে, ঠিক না? গণহত্যার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, এবং মানুষ তো আয় ব্যয়ের হিসাব রাখা তো অসম্ভব এ সময়তে। তো এখন আমাদের কথাটা কি? আমরা অবশ্যই যাই ভোট দিব, এটার একদিনই বাকি আছে কালকে, তবে তারপরেও আমাদের আন্দোলনটা আগাইতে হবে। তো আমরা যদি একটা সংগঠনে না জড়িত থাকি, তাহলে আমরা কিভাবে আমাদের শ্রমজীবী বাঙালিদের জন্য কিছু করতে পারবো? ভোট হলো একদিন, অবশ্যই আপনারা কালকে যে ভোট দিবেন, যত কষ্টই হোক, যতই শরীর খারাপ হোক, কালকে যে ভোটটা দিয়ে আসবেন। তবে তারপরে আপনাদের অবশ্যই একটা সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। আমি আমাদের ক্যাব ভয়েসের কথা বলি অথবা ড্রাম বিটস এর কথা আপনারা জানেন, এখানে একটা সংগঠনে জয়েন করবেন। কেন আমরা যদি একত্রিত হয়ে আগাই, তাহলে আসলে আমাদের পুরা শহরটা বদলাইতে পারবো, একটা সাশ্রয় শহর যেখানে অভিবাসীদের নিরাপত্তা আছে। ওইটার জন্য আমরা লড়াই করতেছি। আমরা দেখতেছি যে ফাঁসিবাদ আসতেছে, আর এর ভিতরে আমাদের মানুষজনের পিছে লাগতেছে ট্রাম্প সরকার। এখন আমরা যদি নিউ ইয়র্ক শহরে আমাদের মানুষজনকে না নিরাপত্তায় রাখতে পারি, তাহলে কি হবে? So আমাদের মুভমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। And to add to Jeff Farhia বলতেছে, mashallah, our Bangladesh community is very active.
আমরা দেখছি যে 1 মাসের আগে কি হয়েছে জ্যাকসন হাইটে জামেইকাতে জেনারেল অ্যাসেম্বলি হয়েছে, কিভাবে আমরা সবাই বাইরে আসছি পলিটিক্যাল পার্টি দেশের নিয়ে। দ্য সেম এনার্জি, যে সেম আমরা যে একটা এক্সাইটমেন্ট পাইছি, এটা ডালতে হবে নিউ ইয়র্ক সিটি পলিটিক্স এর ভিতরে। কারণ আমরা এখানে আসি, আমরা এখানে আগাইতে হবে, যেভাবে ফারিহা বলতেছে, ড্রাম বিটস, ক্যাভ, এমএফপি, বিভিন্ন অর্গানাইজেশন আছে যেখানে সবাই একটা আরাম পায়, ওখানে জয়েন করো, জাস্ট সামহাউ 1 স্টেপ হোক, 2 স্টেপ হোক, 1 কল হোক, যা হোক, একটা পুশ করতে হবে। And this is something actually I think Tahir আমি বলছি, I was surprised last month যে মনে হয় হাজার হাজার মানুষ ভাইরাসে যে সময় I think BNP and different political parties came to New York City. আমার question ছিল, where is everybody during New York City election time? কেন আমরা নিজের এখানের জন্য পুশ করতেছি না কেন? And that's something that আমরা পুশ করতে হবে। And mashallah Fariha, CAV is amazing, Drum is amazing, and যেখানে আমরা পারি আমরা ওখানে হেল্প করতে হবে সবার জন্য। Yeah, so also some other organization, they are very big organization, they are working on also in the campaign. মেরিও দেখছি বলতে যাচ্ছেন, দেন আমি হাসান ভাইয়ের কাছে যাব। জি, আমি যেটা বলতে চাই যে রোজি আর ফারিয়া তো খুবই সুন্দর করে বলেছে, কিন্তু আমি এই মুহূর্তে শুধু একটা হিউম্যানিটেরিয়ান সাইডটা নিয়ে আরেকবার একটু জোর দিব, যদি আপনারা এটা কোনোভাবে যেন ভুলে না যান। এই কঠিন সময়ে আমাদের মধ্যে হাজার হাজার বাংলাদেশি পরিবার এবং লক্ষ লক্ষ এশিয়ান পরিবার এবং মিলিয়ন, ওভার 2.8 মিলিয়ন নিউ ইয়র্কবাসী খাদ্য সংকটে আছে এই মুহূর্তে। শুধু একটাই কারণ, কোনো ন্যাচারাল কারণ নেই, ম্যান মেড কারণ তাদের খাদ্যর অর্থের উৎস বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা যেন আমাদের মার্জিনালাইজড কমিউনিটি যারা এই সংকটে আছে তাদের পাশে যেন দাঁড়ায়, তাদের কথা যেন ভুলে না যায়, এবং এই কঠিন সময় যেন সবাই মিলেমিশে উই পাস দিস টাইম টুগেদার, এবং উইথ সহমর্মিতার সাথে, সহযোগিতার সাথে। আর এই একটা অভিজ্ঞতাকে সাথে নিয়ে বাংলাদেশি পলিটিক্স বলেন বা আমাদের ব্যক্তিগত মতামতের ভিন্নতা বলেন, ধর্মীয় বৈপরীত্য বা বিশ্বাসের ভিন্নতা বলেন, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই মিলেমিশে কমিউনিটির পাশে দাঁড়াই, এই কঠিন সময় পার করি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এর জন্য ওই ফারিয়া যেটা বলেছে, রোজি যেটা বলছে, আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এটাই অনুরোধ থাকবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। নাসির খান পল ভাই এবং মোহাম্মদ রবি, আপনাদের কাছে আসছি। আমি একটু জেনে নেই হাসান ভাইয়ের কাছ থেকে লেটেস্ট আপডেট সহ। হাসান ভাই, একটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে ট্রাম্প হি এন্ডোর্স কমো টুডে, and this is the first time he endorsed Como. সে বলেছে, এর আগে উনি বলছিল যে সিলওয়াকে যারা ভোট দিলে নিউ ইয়র্ক সিটি আপনার বিড়াল এবং ইঁদুর ভর্তি হয়ে যাবে, এইসব নানা ধরনের ফানি কথা বলছে। বাট আজকে সে এন্ডোর্স করেছে, বেসিক্যালি হি ইজ এ রিপাবলিকান অ্যান্ড দেন অ্যান্ড্রু কোমো ইজ এ ডেমোক্র্যাট, যদিও সে এখন ইলেকশন করছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। বাট ইটস এ ভেরি আনইউজুয়াল যে একজন কট্টর রেডিক্যাল রিপাবলিকান, সে একজন ডেমোক্রেট, যে বর্ন ডেমোক্রেট, তাকে আপনার এন্ডোর্স করছে তার পার্টির লোকজনের এগেনস্টে, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি জানি না, এটা আপনি ব্যাখ্যা করবেন ভালো। এবং অন্যদিকে ওবামা আপনার কথা বলেছেন জোহরান মামদানির সাথে। স্টিল ওবামা ইজ ভেরি এ সিম্বল অফ ইনক্লুসিভনেস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি ওয়ান অফ দি এনার্জাইজিং ফ্যাক্টর। আপনার কি মনে হয়? তাহির এবং সবাইকে শুভেচ্ছা। ট্রাম্প সাহেব একটা কথা বলতে খুব পছন্দ করেন, রাইনো। রাইনো মানে রিপাবলিকান ইন নেম অনলি। নর্মালি রিপাবলিকান হলে কি করবেন? আপনি আপনার দলকে সমর্থন করবেন, আপনার দলের ক্যান্ডিডেটকে ভোট দেবেন, তার নামে রিপাবলিকান, তাই তো? রিপাবলিকান ইন নেম অনলি মানে আপনি রিপাবলিকান পার্টি করেন কিন্তু আপনি ভোট দেন অন্য লোকের নামে। সবচেয়ে বড় রাইনো আজকে কে প্রমাণিত হলো? সবচেয়ে বড় রাইনো কে আজকে? ডোনাল্ড ট্রাম্প সাহেব। ডোনাল্ড ট্রাম্প সাহেব তার নিজের দলের লোককে না বলে কাকে ভোট দিয়ে কথা বলছেন? আরেকজন ডেমোক্র্যাটকে। এবং অনেক ডেমোক্র্যাট আছে, এই আমাদের টেলিভিশন দেখেছি, আমি কথা শুনেছি, ডেমোক্র্যাট তারা, কিন্তু ভোটের কথা বলছে কার কথা? কুমোর কথা, যে কিনা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে নির্বাচন করছে না। ইন্টারেস্টিংলি জানেন, আজকের ঘটনার পর থেকে মনে হচ্ছে যে, একটু আগে রোজি খুব ভালো বলেছে, রেসটা কিন্তু খুব টাইট। আমরা এই অনুষ্ঠানে অনেক বলেছি যে অনেক বড় ব্যবধান, 16 পয়েন্টে, কোনো জনমজুরবি তিনি 24 পয়েন্টে এগিয়ে আছেন। নট রিয়েলি, ইটস টাইটেনিং, টাইট হয়ে আসছে। কারণটা খুব ভেরি সিম্পল, এর আগে বুঝিয়ে বলেছি আমি। ভয় এবং ঘৃণা, এই দুটো অস্ত্র ব্যবহার করছে কুমো ক্যাম্পেইন।
ভয়টা কি? 9/11 আবার আরেকটা আসলো, আরেকটা 9/11 আসলো। আর ঘৃণা কি? অ্যান্টিসেমিটিক। এ আসলে ইহুদিদের অবস্থা 12টা বাজবে। সে একদিকে তার অস্ত্র ভয় এবং ঘৃণা। আজকের যে এই সর্বশেষ জনমত জরিপ আমরা দেখতে পাচ্ছি কি সবগুলি অন অ্যাভারেজে, আমার কাছে যেটা আছে রিয়াল ক্লিয়ার পলিটিক্স, ওরা অ্যাভারেজ পোল করে, 10টা পোলকে নিয়ে একটা অ্যাভারেজ করে। সে অ্যাভারেজে মামদানি 45.8, কুওমো 31.1, স্লিওয়া 17.3। নিউ ইয়র্ক পোস্ট খুব ভালো লিখেছে, যদি স্লিওয়া না দাঁড়াতেন অথবা স্লিওয়ার ভোটগুলো যদি কুমো পেতেন তাহলে কুমো জিতে যেতেন, কারণ তাহলে হয় 48%। ট্রু, এ কথা আমরা অনেকবার বলেছি। হেড টু হেড হলে কিন্তু কুমোর জেতার সম্ভাবনা অনেক আছে। এই অঙ্কটা সেই কথাই বলে। আজকে ডোনাল্ড ট্রাম্প সাহেব এন্ডোর্স করেছেন ইনডিরেক্টলি, উনি বলছেন যে লেসার অফ দ্য টু এভিল আর কি। সে ভালো ডেমোক্রেট নয়, ভালো ক্যান্ডিডেট নয়, কিন্তু অভিজ্ঞ, তাকে আমি এন্ডোর্স করতে বলি। কেমন? জি, sort of emphasize, push করতে চাই যে এমন একটা কি জিনিস যে বলতেছে যে ওরা যে মামদানি জিতার জন্য মানে একটা 9/11 হবে। Like what kind of boy, what kind of insult যে আমরাকে দেওয়া হইতেছে যে you know what, আমরা মুসলমান যে আমরা যদি একটা পজিশনে চলে যাই তার মানে আরেকটা বড় একটা জিনিস হবে। you know, we have to as a Bangladesh community understand, বুঝতে হবে যে ওরা কি বলতেছে আমরাকে and কেন বলতেছে, and why, how can we stand for someone যেভাবে একটা কুমো এখন রেডিও হোস্টে বলছে বিভিন্ন জায়গায় বলছে that ও মামদানি জিতা মানে কি, মানে একটা বড় একটা ভয়ঙ্কর জিনিস আসার জন্য, কার জন্য? That what does that mean? You have to read between the lines, and as a Muslim community, as a Bangladesh community, আমরা বুঝতে হবে কি আমরা বলা হচ্ছে কেন আমরা ভোট করব এই মানুষকে। And I think that's super important. And like Hasan uncle বলছে, the race is so tight right now, and মাঝে মাঝে আমরাকে বিভিন্ন মিডিয়া দেখা হয় যে আমরা জিততেছি, why? Because আমরা রিল্যাক্স করতে পারি, আমরা বলতে পারি যে কোনো অসুবিধা নাই, you know what, ও জিতবে। It's a tactic, এটা একটা strategy হয়। So I think more than anything right now, especially Bangladeshi people, because mashallah from day one, like Fariha mentioned, আমরা Bangladeshi people, group organizers and various community মামদানির জন্য সাথে সাথে ছিল। And I think this is the best way we can do this right now, to show this that আমরা ওর সাথে ভোট করতে পারবো, ইনশাআল্লাহ জিতবো। But জিতা মানে না যে 48%, 40%, জিতা মানে more than 51%। যে সময় more than 51% জিতা হয়, it gives a message, একটা বড় একটা নিউজ হয় যে আমরা জিতছি, আমরা আসি, আমরা থাকবো, and আমরা কন্টিনিউ করবো এটা ভালো একটা কাজ। And that's something very important, I think. Most in policies we don't understand. And Uncle Jeba apni jiজ্ঞাসা করছেন, you know, Trump কেন কোমোকে বলছে ভোট করার জন্য? It's not Democratic and Republican. It's establishment and anti-establishment. মানে কি যে এখন এই যে সাধারণ মানুষ আমরা যেভাবে like you know লিভ করতেছি, স্ন্যাপ কাট হইতেছে, বিভিন্ন ল পলিসি চলতেছে, কোমো জিতা মানে সেম চলবে, সেম হবে, কিছু হবে না, and different, you know. আমি রোজির সাথে আরেকটু অ্যাড করতে চাই, আমি একটুখানি অ্যাড করতে চাই রোজির সাথে। সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে জোরান কিন্তু প্রাইমারিতে উইন করে বাংলাদেশি কমিউনিটিকে খুব গ্লোরিফাই করেছে। তো এই ইলেকশন কিন্তু বাংলাদেশিদের জন্য একটা প্রাইডের ব্যাপার। লাইক এখন আপনার কমিউনিটির এই প্রাইড আপনি ধরে রাখবেন কিনা তা ডিপেন্ড করবে আপনারা সবাই মিলে ভোট দিতে গেছেন কিনা। Thank you. সবাই মিলে ভোট দেন, জোরানকে ভোট দেন। Thank you so much. Hasan bhai, continue please. যে পুরা দেশে আমি জাস্ট একটা কথা বলে দেই যে আসলে আমরা দেখতেছি যে পুরা দেশে সবাই নিউ ইয়র্ক শহরে খেয়াল করতেছে যে ফাঁসিবাদের বিপক্ষে কে কে দাঁড়াচ্ছে। জোহরান মামদানি হলো একজন মানুষ, তবে তার পিছে আমাদের পুরা একটা আন্দোলন আছে, আমাদের মুভমেন্ট আছে, যে মুভমেন্টটা বিভিন্ন দেশের অভিবাসী এবং সব শ্রমজীবী মানুষ একসাথে হচ্ছে। তো আমরা যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমরা যে এই দেশে যেন ফাঁসিবাদ না আসে
ওইটার ব্যবস্থা করতে পারবো। আমাদের অভিবাসীরা যেন রাস্তায় রাস্তায় হচ্ছে ধরে নিয়ে কিডন্যাপ নিয়ে করে না যায়, এটার জন্য আমরা লড়াই করতেছি। সো আমি সবাইকে অনুরোধ করি, যাই হোক আপনারা কালকে যে অবশ্যই জোহরান মামদানিকে ভোট দিবেন। আপনারা দেখবেন যে দুই জায়গাতে ওনার নাম আছে, মাত্র এক জায়গায় চয়েস করবেন। দুইবার ভোট দেওয়া যাবে না, একবার হচ্ছে বাবলটা দিবেন জোহরান মামদানির জন্য, এবং তারপরে অবশ্যই একটা সংগঠনের সাথে জড়িত হবেন। আমরা দেখতেছি যে খারাপ দিন আসতেছে, আসলে দিনে দিনে অবস্থা আরো বাড়তেছে, খারাপ হচ্ছে, ঠিক না? আমরা দেখতেছি যে আমাদের মানুষজন নিরাপত্তায় নাই, এবং আমরা দেখতেছি যে সব কস্ট আরো ইনক্রিজ হচ্ছে। সো অবশ্যই আপনারা দুই কাজ করবেন, কালকে যে জোহরান মামদানিকে ভোট দিবেন, আর তারপরে আপনারা অবশ্যই একটা সংগঠনে জড়িত হবেন। থ্যাংক ইউ সো মাচ। ফারিয়ার সাথে আমি সামান্য একটু অ্যাড করতে চাই যে এই ক্যাম্পেইন কিন্তু শুধুমাত্র পুরো দেশ না, পুরো পৃথিবী অ্যাকচুয়ালি তাকিয়ে আছে। ফারিয়া গত রবিবারের ক্যানভাসিং এ, মানে রবিবার মানে গত আজকে কি বার, সোমবার, গতকালকে ক্যানভাসিং এ আমাদের সাথে ইউরোপ থেকে মানুষ এসে যোগ দিয়েছে শুধু অবজারভার হিসাবে। অন্যান্য দেশ থেকে মানুষ এসেছে জাস্ট টু অবজার্ভ। শিক্ষার্থীরা এসেছে তাদের কলেজ থেকে দেখার জন্য, বিভিন্ন অফিসের ইন্টার্নরা এসেছে তাদের অফিস থেকে জাস্ট টু অবজার্ভ দিস ইলেকশন। তো এটা শুধুমাত্র আমাদের এটা একটা ওয়ান অফ এ কাইন্ড থিং, এবং সবাই তাকিয়ে আছে। নিউ ইয়র্কবাসী আসলে এত বেশি বিভক্তি, ঘৃণা সবকিছুর ঊর্ধ্বে উঠে ফাইনালি একজন মুসলমানকে ইলেক্ট করবে কিনা আমাদের সামনে চ্যালেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। জি হাসান ভাই, আপনারটা কন্টিনিউ শুনতে চাই। আমি জানি সময় করে বেশি নেই তাহের, অনেক কথা এরা খুব ভালো বলে, আমার চেয়ে ভালো বলেছে এরা, ফলে আমি আর কথা বাড়াতে চাই না। শেষ কথাটা বলি, আমি একটা ভালো খবর হচ্ছে এই যে আজকে ডোনাল্ড ট্রাম্প সাহেব মুখ খুলেছেন, এবং ফলটা কি দাঁড়ালো? আজকেরই ওপিনিয়ন পোল পেয়েছি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রে সারা দেশ জুড়ে এই মুহূর্তে 63% আমেরিকানরা নো বলছে ডোনাল্ড ট্রাম্পকে, রাইট, ডিসঅ্যাপ্রুভাল, প্রত্যাখ্যান করছে 63%, আর অ্যাপ্রুভ করেছে 63%, জি, আর অ্যাপ্রুভ করেছে 37%, রাইট। এবং সেই লোকটি এন্ডোর্স করছে এমন একজন ক্যান্ডিডেটকে, অটোমেটিক্যালি এই যে প্রত্যাখ্যান অটোমেটিক্যালি তার কাছেও যুক্ত হচ্ছে। কিন্তু এই ব্যালট যে আমরা আগামীকাল ভোট দেবো, আমরা একলা মামদানির পক্ষে বা কুমুর পক্ষে ভোট দেবো না, মনে রাখবেন ইটস অলসো এ ভোট ফর অর এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। থ্যাংক ইউ সো মাচ। অদৃশ্য ক্যান্ডিডেট কিন্তু শুধু নিউ ইয়র্কে না, নিউ জার্সিতে, ভার্জিনিয়াতে এবং ক্যালিফোর্নিয়াতে, প্রতিটি জায়গায় একজন অদৃশ্য ক্যান্ডিডেট আছেন, তার নাম ডোনাল্ড ট্রাম্প। সো যদি আপনি ডোনাল্ড পক্ষে হন, আপনি ইউ হ্যাভ ইউর চয়েস। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই। আমরা যাই একটু সিলওয়ার একজন সাপোর্টার এখানে আছেন, রিপাবলিকান সিলওয়া সাপোর্টার, উনি সিলওয়াকে এন্ডোর্স করছেন, জনাব নাসির আলী খান পল। পল ভাই, আপনি কি আছেন? I think he left. Okay, so Mr. Paul, he just left. আমি একটু অ্যাড করি এখানে তাহের, আবার বলি আমি, জি, ডেমোক্র্যাট ইন নেম অনলি, রিপাবলিকান ইন নেম অনলি। যদি আপনি রিপাবলিকান হন, আপনি রিপাবলিকান সাপোর্ট করবেন, না করলে আপনাকে আমি বলবো আপনি ইউ আর এ রাইনো। যদি আপনি ডেমোক্র্যাট হয়ে ডেমোক্রেট সাপোর্ট না করেন, আপনাকে বলবো আমি ডাইনো। সো ইউ চুজ ইউর নেম, আপনি কোনটা আপনি নিজে ঠিক করেন। থ্যাংক ইউ সো মাচ। পল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের সাথে মোহাম্মদ আলী ভাইও কিন্তু আছেন। মোহাম্মদ আলী ভাই আছেন। মোহাম্মদ আলী ভাই, এনি কমেন্ট অন আপনার এই যে যেটা আলোচনা হলো কালকের ইলেকশন নিয়ে? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ সকলকেই, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের দুজন এবং আমাদের মেরি জুবেদা সহ যারা আছেন, ও আরেকজন আমি ইয়াং জেনারেশন দেখতেছি, ইভান, সকলকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি ইজ এ ম্যাটার কথাটি কিন্তু আমরা সবাই বলতেছি। আমি ভোটের কথাই বলবো। আমাদের ইয়াং জেনারেশনের যারা আজকে এখানে আছেন, ফারিয়া এবং রোজি, তারা কিন্তু ওরই করতেছে যে বাংলাদেশিরা ভোট দিতে যাবে কিনা। আমার একটা কথা মনে পড়লো যে বাংলাদেশিরা আসলে ভোট দিতে যায় না। আজকে মেসেজ পেলাম যে গতকাল তো আর্লি ভোট ছিল, আজকে বন্ধ। তো গতকালে যারা ভোট দিয়েছে আর্লি ভোট, তাদের মধ্যে থেকে লাইনে সবই বাইরের লোক, অর্থাৎ বাইরের লোক মানে আমাদের বাংলাদেশির নেই, দুজন নাকি দাঁড়িয়েছে লাইনে, আর সবই বাংলাদেশে কমিউনিটির না। এই মেসেজটা কিন্তু ভালো না আমাদের জন্য। তারপর যে গল্পটা আমার মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা ওই সকালে উঠতে চাইতাম না মক্তবে যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করতে,
কোরআন পড়তে অথবা স্কুলে যেতে চাইতাম না, তখন আমাদের পিতামাতা মারতো কেন, যে তোরা এই কাজটা থেকে কেন দূরে থাকছ, এটা তো তোদের লাইফ, এটা তো একসময় তুই শিক্ষিত হলে তোর 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 ফ্যামিলি হবে, ইজ্জত বাড়বে, সবকিছু তারা বুঝাতো। যখন না বুঝছো তখন পিটাতো। তা এখন আমার মনে হচ্ছে এমন কেউ নাই, অবশ্য এখন তো সবাই বড় হয়ে গেছে, ভোট যারা দেয় তারা অ্যাডাল্ট, তাদেরকে ওই পিছে মারার এখন সময় হয়ে গেছে, যে তোমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছ, তোমাদেরকে বাড়ি দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো উচিত, এছাড়া আর কোনো উপায় আমরা দেখতেছি না। আর আমাদের এই রোজি ইসলাম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে আমাদের রেস কিন্তু খুবই ক্লোজ, এটা কিন্তু কেউ অস্বীকার করবেন না। যারা এই আবেগের মধ্যে আছেন তারা কিন্তু কষ্ট পেতে পারেন যদি আমরা ভোট কেন্দ্রে না যাই। আর আমি বিগিনিং থেকে বললাম যে জোহরান মামদানি কিন্তু যত নেগেটিভ ক্যাম্পেইন হয়েছে, কোনো মেয়রকে নিয়ে এত নেগেটিভ ক্যাম্পেইন হয়নি, আমার জানা মতো হয়নি। আমি প্রায় 32 বছরে আমেরিকাতে দেখেছি, মেয়র ইলেকশনে এত জাঁকজমক বা এত আলোড়ন সৃষ্টি করেনি। আজকে ওবামা কল করছে, ডোনাল্ড ট্রাম্প নিজে ইনভলভ হচ্ছে, যিনি বলে একটা করে আরেকটা, যেটা আমাদের হাসান ভাই বলতেছে। তো এই আজকে ডোনাল্ড ট্রাম্প তাকে সাপোর্ট দেওয়া মানে ডোনাল্ড ট্রাম্প নিজে নেমেছে। এবং কয়েকজন মানুষ আমাকে আজকে কল করেছে যারা ভোটার, তারা বলছে যে আমাদের ভোটটা কি তাহলে কাজে লাগবে না, ডোনাল্ড ট্রাম্প এখানে ইনভলভ হয়েছে, নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। এই ভয় কিন্তু তাদের মধ্যে ঢুকে গেছে। তো এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। আমাদের কালকে লাস্ট আমরা সকাল 8টা থেকে ভোট শুরু হবে 9টা পর্যন্ত, সকাল 6টা থেকে, সকাল 6টা থেকে 6টা থেকে জি 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা এই জায়গায় করবেন না, কারণ এখানে আমাদের বাংলাদেশিদের ভবিষ্যৎ জড়িত, নিউ জেনারেশন ভবিষ্যৎ জড়িত। আমি আমার মেয়ে এবং মেয়ের জামাই গত পরশুদিন ভোট দিয়েছে, আমি আর জিজ্ঞাসা করি না কাকে ভোট দিয়েছে, কিন্তু তাদের কথাতে বোঝা গেল তারা মামদানিকে ভোট দিয়েছে। এই যে নিউ জেনারেশন, তারা কিন্তু সাধারণত ভোট কেন্দ্রে যায় না। এই নেগেটিভ ক্যাম্পেইন হওয়াতে একটা সুবিধাও হয়েছে, এবার ভোট সংখ্যা মিনিমাম 50% বাড়বে বাংলাদেশিদের ক্ষেত্রে, কারণ বাংলাদেশের নেগেটিভ খুব পছন্দ করে। জি আচ্ছা, যাই হোক, আমি মনে করি আলী ভাই ব্যাপারটা অত ইজি না, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য অসংখ্য ট্রাম্প প্রেমিক আছেন। ইয়েস, দ্যাটস ট্রু। বলে সেই সব ট্রাম্প প্রেমিকরা যে মামদানিকে ভোট দেবে না, এটা মোটামুটি ধরে নিতে পারি আমরা। বলে আপনি যেটা বলছেন তা কিন্তু ঠিক নয়। না, আমি আরেকটা আপনাকে বলি, এখানে আরেকটা জিনিস কিন্তু আপনারা হয়তো আলোচনা করেছেন, আমি অত ছিলাম না এর কারণে, কোন ব্যস্ততার কারণে। এখানে আবার মামদানিকে 2টা ভাগে ভাগ করছে আমাদের বাংলাদেশি কমিউনিটি। হ্যাঁ, আমি কি এটা বলা উচিত হবে কিনা জানি না। একটা ক্যাম্পেইনে একটা অন্য ধর্মের লোক খুব বেশি করে সেখানে ইনভলভ, এবং তাদের ভিউ হচ্ছে যে মামদানিকে আটকাতে হবে যেভাবেই হোক, যার কারণে তারা নিজস্ব এজেন্ডা নিয়ে নেমেছে, নিজস্ব প্ল্যাটফর্মের লোকদেরকে কল করতেছে যে ভোট দেওয়ার জন্য কুমুকে। এই খবর আলী ভাই, মোহাম্মদ আলী ভাই, আমাদের একজন ইমাম সাহেব যুক্ত আছেন, আপনি দেখেছেন তিনি কিভাবে ক্যাম্পেইন করছেন? একজন ইমাম সাহেব ধর্মের নাম করে কিভাবে ক্যাম্পেইন করছেন। এখন বিতর্ক আমাদের লোক, আমাদের বাংলাদেশি পরিচিত লোক একজন, একমাত্র আমাদের আমি একটা বলি যে ইটস নট আ প্রবলেম, আমরা কোনো প্রবলেম হয় না যে ইমাম যদি কোমর সাপোর্ট করে না মামদানি সাপোর্ট করে। প্রবলেম হইলো যে ওরা মিথ্যা বলি সাপোর্ট করে। এক্স্যাক্টলি, ঘৃণা ছড়ানো। আমি বলছি কোনটা, ঘৃণা এবং ভয়। কেন মিথ্যা বলতে পারতেছো? ইউজ কোমোস প্ল্যাটফর্ম নিয়ে আপনারা ধারান, বাট কেন মিথ্যা বলি মানুষকে ভয় লাগাইতেছো যে এরকম ডোন্ট ভোট বিকজ অফ র্যান্ডম রুমার্স এন্ড স্টাফ? এইটা হলো ভুল। Right. Let's see Iban Khan is with us. Iban Khan, so after a long time, tumi ashto. Or can you unmute your sound, please? Iban Khan, একটু wait, আমি কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি। আমি প্রথমে হিউজ থ্যাঙ্কস দিতে চাই আপনাদেরকে সবাইকে, টাইম টেলিভিশনে, ম্যারি ভাবি আর রোজি, আমার এক ভাবি, আমার এক বোন, আপনারা সবাই এসে অনেক সময় দিচ্ছেন আমাদের জোহরান মামদানির জন্য। আর পুরা আলোচনা যেগুলো শুনছি, আমি সবাইকে আমাদের সেন্টারে 8টা
একটা লোকেশন আমাদের জোরানের পোস্টার থেকে শুরু করে সব বাচ্চাদেরকে দেখাচ্ছি, দেখো এখন ইসলামের বিরুদ্ধে এত কিছু বলা হয়, অ্যান্টি ইসলামিক রেটরিক, যেগুলো আমাদের শুনতে কষ্ট পাই যখন আমরা শুনি বাচ্চাদের এরকম বুলিং হচ্ছে, কিন্তু আমরা যখন আশা করি এরকম ইনশাআল্লাহ জোরানের মতো একজন আসবে, তখন আমাদের শুরু, আমাদের অ্যান্টি ইসলামিক যতগুলো অ্যাটাক আছে এখন সহ্য করতে হচ্ছে। আমরা আশা করি ও মেয়র হওয়ার পরে এগুলো আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক বেটার লাইফ হয়ে যাবে। অনেক ছাত্ররা অনেক কিছু শুনতে হয়, স্পেশালি এই গত এক মাসে যারা যারা রিপাবলিকান, যারা এই স্টেশনে এসে রিপাবলিকানদের জন্য বলছে জোরানের বিরুদ্ধে অথবা মসজিদে এসে মিথ্যা কথা বলছে, এগুলো আমরা আশা করছি যে মঙ্গলবারের পর জোরান মামদানি ইনশাল্লাহ মেয়র হবে। আর মেয়র হওয়ার পরে আমরা আশা করি যে আমাদের কমিউনিটির বাচ্চারা, স্পেশালি ছেলে মেয়েরা এরকম একটা ভালো মানুষ দেখে লিড করতে পারছে। আর ওনার সাকসেসটা ইটস থ্যাঙ্কস টু অল অফ দ্য organizers from MFP, BAP, MDCNY, DSA, যারা জোরানকে শুরু থেকেই দেখেছে বড় হতে। ম্যারি ভাবি সবসময় পাশেই ছিল পুরা throughout this whole thing. So সবাইকে কনগ্রাচুলেশনস দিচ্ছি, আর সবাইকে বলছি প্লিজ আপনারা সবাই বের হয়ে এসে ভোট দিবেন। কালকে আমরা সবাই অনেকজনের সাথে ভোট দেখা হবে আমাদের লোকাল পোলসে, আর আমাদের ভলান্টিয়ার নেটওয়ার্কে আমরা দেখছি যে অনেক অ্যাক্টিভিটি হয়েছে। তো ওদেরকে আমার থেকে, আমার ওয়াইফ থেকে, আমার আম্মার থেকে অনেক দোয়া পাঠাচ্ছি আর থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সাহাব ভাইয়ের কথা শুনি। সাহাব ভাই, আপনি অনেকক্ষণ থেকে বসে আছেন। আমি জানি যে ইউ আর ওয়ান অফ দি পায়োনিয়ার অফ আওয়ার কমিউনিটি। শুরু থেকে একেবারে যে কজন বাংলাদেশি, প্রথম বাংলাদেশিদেরকে এম্পাওয়ার করার ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বসেছিলেন, এর মধ্যে আপনি একজন। হোয়াট ইজ ইউর পজিশন? আমি তো নিউ ইয়র্ক সিটির ভোটার না, কিন্তু আমার অজস্র পেশেন্ট এবং যারা এমপ্লয়ি আছে তারা অবশ্যই তারা মামদানিকে সাপোর্ট করতেছে। কিন্তু আমার একটাই হলো, আমি যত অলমোস্ট 50 ইয়ার্সে আমি লোকাল ইলেকশনে, মেয়রাল ইলেকশনে যে এত বড় লোকরা মাত্র একজন অ্যাসেম্বলিম্যান, তার বিরুদ্ধে যে এইভাবে মিলিয়নস অফ ডলার খরচ করা আমি জীবনে কোনোদিন আশা করি নেই। এবং এই টাকা এই টাকা দিয়ে তো বহুত লোকজন নিউ ইয়র্কে এখন যে স্ন্যাপ নাই খেতে পারতেছে না, বহুত লোকজন কিন্তু খেতে পারত। কিন্তু এটা উনরা একজন লোকের বিরুদ্ধে, আমি জানি না, তারা ভয় পাচ্ছে মামদানি এসেই মনে হয় পুরো নিউ ইয়র্ক সিটিতে ব্যাংক্রাফট করে দেবে, নিউ ইয়র্ক সিটির লোকজন কেউ থাকবে না, সবাই ফ্লোরিডা যাবে, অথবা আবার লং আইল্যান্ডের যারা তারা বলতেছে কাউন্টি অফিসাররা আমাদের এখানে আসো, এখানে আবার আমরা যারা লং আইল্যান্ডে থাকি দেখা যাবে আমাদেরও বাড়ির দাম বেড়ে গেছে, কারণ হলো নিউ ইয়র্ক সিটিতে সবাই চলে আসতেছে। এবং ফ্লোরিডাতে যে রিয়েল এস্টেট মার্কেট পড়ে গেছিল তাদেরও, এটা তো মিসইনফরমেশন, ইট ইজ নট ট্রু। কিন্তু আমার হলে এত বড় লোকরা এইভাবে মিলিয়ন্স আর কি ভয় পাচ্ছে, আমি এটা এখনো খুঁজতে পারি নাই। ইলেকশনের পরে বোঝা যাবে কতজন তারা যায়, কারণ হলো তারাই তো এখান থেকে পয়সাটা আয় করতেছে। নিউ ইয়র্ক সিটিতে যদি সাধারণ লোক না থাকে তখন তো তারা এমপ্লয়ি পাবে না, তারা কি সব আউটসোর্স করবে বিভিন্ন জায়গায়, তখন তো তাদের ব্যবসা আরো খুবই খারাপ হবে। সেই জন্য তো তাদেরই উচিত নিউ ইয়র্ক সিটিটা একটা অ্যাফোর্ডেবিলিটি করার কথা, যাতে ইয়ং পিপলরা এখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারে, অথবা যাতে খুবই অ্যাফোর্ডেবল হয় তাদের জন্য। আর এটা অ্যাফোর্ডেবল যদি না হয়, they will all leave, they will not have a business also. Right. So এই বিষয়ে রেভাব করতে চাই। সো রেভাব করে আমি মনে করি হাসান ভাই, আরেকটা জিনিস আমি বলতে চাই, সবাইকে সাবধান করে দিতে চাই, আপনারা যারা মিছিল করতেছেন এই ঠান্ডার ভিতরে এবং ইলেকশনে দাঁড়ায় ভোট দিচ্ছেন, তাদের কিন্তু অনেকেরই কিন্তু সর্দি কাশি, অনেক ফ্লুতে আক্রান্ত হচ্ছে। তো অবশ্যই তারা এখন ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত সবার। এই জিনিসটা কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, কারণ আমরা সবাই যে কোনো পার্টির জন্য বাইরে দাঁড়াই মিছিল করতেছি। সো ফ্লু ভ্যাকসিন কি আপনার উইদাউট ইন্স্যুরেন্স, উইথ ইন্স্যুরেন্স,
ফ্রি এরকম কোন উইথ অপশন ইন্স্যুরেন্স আছে? পে করে, অনেক কোনো কোপে দিতে হয় না, ইন্স্যুরেন্স থাকলে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে ফ্রি দিন নিতে পারে সিটির বিভিন্ন স্থান থেকে। সো লং আইল্যান্ড সিটি কেমিস্ট্রি আপনি যদি কেউ আসে তার কি অ্যাপয়েন্টমেন্ট দরকার না? অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই? না, যে কোনো আমি যখন থাকি কাজ করি 3-4 দিন, যে কোনো সময় এসে হাজির হতে পারে, আমাদের এখানে আসতে পারে, আমরা প্রতিদিন দিচ্ছি। জি ওকে, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ফর ইউর কমিউনিটি সার্ভিস। জি হাসান ভাই, আপনার কাছে এই বিষয়ে একটু র্যাপ আপ করি, তারপরে আমরা বাংলাদেশের একটি বিষয়ে আলোচনা করব। 2008 সালে যখন ওবামা প্রথমবারের মতো আমাদের রাজনৈতিক মানচিত্রে আবির্ভূত হলেন, জি, আমাদের কাছে একটা বিস্ময় ছিল, কারণ তিনি আমাদেরকে আশা দিয়েছিলেন, আশা। হি গেভ বার্থ টু হোপ। মামদানি হচ্ছে সেই হোপের কন্টিনিউয়েশন। এই যে গতকাল কথা বলেছে ওবামা এবং মামদানি, ওবামা কি বলেছেন যে তোমার খুব ইমপ্রেসিভ ক্যাম্পেইন, এবং আমি তোমার এই ক্যাম্পেইনে আই এম ইনভেস্টেড ইন ইউর ক্যাম্পেইন, কারণ এটা আলটিমেটলি দাঁড়াবে আমেরিকা জুড়ে, প্রবাবলি আমেরিকার বাইরেও নতুন আন্দোলনের একটা রূপরেখা। এই রূপরেখার হোয়াট আর দ্য এলিমেন্টস? এক, ইয়াং পিপল, কেমন? 2, প্রচলিত নিয়মকে ভাঙার চেষ্টা। এতদিন পর্যন্ত সকল নির্বাচনে বিগ মানি প্লেড দ্য মেজর রোল। আমরা বলছি না, বিগ মানি ইজ এ ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টরকে আমরা বিট করতে পারি সবাই যদি আমরা একসাথে হই। আর থার্ড, সবচেয়ে বড় কথা, এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের প্রতিপক্ষ যারা ক্যাম্পেইন করছে তাদের অস্ত্র, আমি আগে বলেছি, ঘৃণা এবং ভয়। আমাদেরকে এই যুদ্ধে জিততে হবে ঘৃণাকে হারানোর জন্য এবং ভীতিকে হারানোর জন্য। অন্য কোনো বিকল্প আমাদের সামনে নেই। থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় যে এই বিষয়ে কালকে তো ভোট হবে, কালকে সকাল 6টা থেকে রাত 9টা, এবং 9টায় আপনারা যারা ভোট দিয়ে যাচ্ছেন, ভোট দিবেন, সবাই ভোট দিতে যাওয়া উচিত। এবং টাইম টেলিভিশন কালকে বিকেল থেকে স্পেশাল প্রোগ্রাম শুরু করবে, আপনারা টাইম টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। আপনারা যারা আজকে এই বিষয়ে পার্টিসিপেট করলেন, এনিবডি হ্যাভ এনিথিং, খুব ইম্পর্টেন্ট যদি কিছু থাকে 30 সেকেন্ড কেউ, আমরা এই প্রসঙ্গে আজকে আর আলোচনা করব না। আমি একটু শুধু লাস্ট মোমেন্টে আবার অনুরোধ করতে চাই, আপনারা অবশ্যই কালকে ভোট দিবেন, এই বিষয়ে ভুলবেন না। এবং ফারিয়ার সাথে একমত যে ভোট দেওয়াই শেষ কথা না, ভোট দেওয়ার পরেই আপনারা কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত হয়ে এই লড়াইয়ে অংশ নেবেন। Faria, you are a good community organizer. Anything to, because you have a lot of people in Astoria. তোমার কি কোনো কিছু বলার আছে অ্যাস্টোরিয়ার লোকদের উদ্দেশ্যে? জি, আমরা দেখতেছি যে একটা নতুন দিন ইনশাল্লাহ আসবে, তবে এই নতুন দিনের জন্য আমাদের প্রত্যেক জনের যোগ দিতে হবে। সো ওইটাই আমাদের আশা। জোহরান মামদানি মাত্র একজন লোক। আমরা তো ওবামার সময়ও দেখছি যে ডেমোক্রেটিক পার্টি অনেকগুলো প্রমিস দেয়, তবে ওই প্রমিস গুলো সবসময় রাখে না। আর আমরা জোহরান মামদানি ক্যাম্পেইন দিয়ে দেখতেছি যে এল্ডারলি না বয়স্ক মানুষ থাকে, আপনারা লাইন দেখে বই পাইয়েন না, আপনারা লাইন স্কিপ করতে পারেন, এই অধিকারটা আছে। সো যদি আপনাদের কোনো ডিসেবিলিটি না অথবা বয়সের কারণে লাইনে না দাঁড়াইতে পারেন, আপনি সামনে যেয়ে দরজায় ঢুকে যাবেন, বলবেন যে আমার অ্যাক্সেসিবিলিটির সমস্যা আছে। বাচ্চাদের বাবা মাকেও আলাদা লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চাদের বাবা মা যারা স্ট্রলার নিয়ে যায়, ছোট বাচ্চাদের নিয়ে যায়, তাদেরকেও লাইনে দাঁড় করানো হয় না, তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া হয়। থ্যাংক ইউ রোজি। আমাদের আদর অধিকারগুলো যেন পালন করি। রাইট, থ্যাঙ্কস রোজি। এনিথিং 30 সেকেন্ড? সবচেয়ে বড় জিনিস হলো ভোট, এন্ড আমার সিলেটি মানুষগুলোকে বলবো, ভোট না করলে সিলেটি ভাষায় বলে ফেলো। হ্যাঁ, 100 ভোট না করলে বাদে খান দিও না। That's what I'm going to say. এখন ভোট করা, দেন পরে খান্দা লাগতো না। You know? Thank you so much. That's all I'm going to remind Bravo. ভোট না দিলে পরে খান দিও না, ও তাই হইলিছেন, এটা বুঝবা সবে। ওকে, দেন মোহাম্মদ আলী ভাই, আপনি বেঙ্গলি ভাষায় কিছু বলে ফেলেন 30 সেকেন্ড। বেঙ্গলি ভাষায়? জি। সিলেট তাহলে বেঙ্গলি না আপনি বলতে চাচ্ছেন? আমি পুরা সিলেট এবং বাংলাদেশের বাকি 63 জেলা বিভাগ সবাইকে বলছি, যারা যেখানে আছেন আপনারা এই ভোট থেকে মিস করেন না। যাকে ভোট দিবেন আপনাদের ভোট দিবেন। তবে যারা কুমোর সাপোর্টার তাদের উদ্দেশ্যে বলবো,
দয়া করে এবার আর ভুল করেন না, যেমন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে এখন পস্তাচ্ছেন, এবার আর কুমুকে ভোট দিয়ে পস্তাবেন না। Thank you so much. Thank you all the panelists. Thank you so much for your time, and hopefully tomorrow there will be a new day. আমরা নতুন কোনো পরিবর্তনও দেখতে পারি। আমরা আশা করি কালকে বিকাল থেকে আমরা বিশেষ প্রোগ্রাম শুরু করব, আপনাদেরকে দেখে নিয়ে আসবো as a guest to discuss about the vote. Thank you so much. Thank you. সৈয়দ তারেক, আপনার কাছে যাই। সো আপনি জানেন যে আজকে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করে ফেলি, খুব সংক্ষেপে বাংলাদেশ প্রসঙ্গ। সো আপনি জানেন যে বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বহুদিন পরে বিএনপি মুখ খুলেছে এবং তারা তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে, এবং 37 সিট তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, এবং এতে খুব আনন্দ, বিক্ষোভ সবই হয়েছে আপনার। So what is your analysis? অ্যানালাইসিসটা হলো যে এটা তো এই টাইম না, এটা তো সাধারণত আমরা জানি যে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার পরেই পার্টিগুলো তাদের নমিনেশন ডিক্লেয়ার করে, তার জন্য একটা প্রসিডিওর আছে একটা আর কি, কারণ প্রতিটা পার্টির পার্লামেন্টারি বোর্ড থাকে যারা মনোনয়ন দেয়, একটা বোর্ড, তারা দরখাস্ত আহ্বান করে কারা কারা করতে চায়, তাদেরকে ইন্টারভিউতে ডাকে, তারা ইন্টারভিউ দেয়, এবং একটা গ্রাসরুট লেভেলের কর্মী সারা জীবনে 5 বছরে তারা একটাই সুযোগ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এসে কথা বলার, নিজের কথাটা বলার আর কি। এই জন্য অনেকেই আসে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত আর কি, জানেন নমিনেশন পাবে না, তারপরেও যাই একটু 200 টাকা দিয়ে একটা বোর্ড দেই, মানে ইন্টারভিউ দিয়ে আসি। তারপরে পার্লামেন্টারি বোর্ড বসে ঠিক করে যে নমিনেশন কে পাবে না পাবে। কিন্তু এখন এখানে দেখা গেল একটু নতুন একটা ধারা আর কি, আমি ঠিক বুঝলাম না এটা কি ধরনের ইয়ে হইলো, যে শিডিউলে ডিক্লেয়ার হয় নাই এখন, পার্লামেন্টারি বোর্ডের কোনো খবর নাই। এই নমিনেশনটা দিল একজন ব্যক্তি, সেটা হচ্ছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নিজে ডিসাইড করছে, এটা প্রত্যেকের সঙ্গে কথা বলে 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 তারপরে উনি ডিসাইড করছে, উনি লিস্ট করছেন, এবং আমি জানি না উনি মানে অন্যদের কারোর সঙ্গে আলোচনা করছেন কিনা, বা করলেও কিভাবে করছেন, কোন ফরম্যাটে করেন, সে তো এই দেশে নাই, শুধু বাইরে। তো তারপরে লিস্টটা ডিক্লেয়ার হয়ে গেছে আর কি, এই জন্যই একটু একটু লাগতেছে। চট্টগ্রামের এক জায়গায় দেখলাম সড়কটা অবরোধ করে ফেলছে বিএনপির লোকরা। হ্যাঁ, একটা জায়গায় বিক্ষোভ হচ্ছে, কেননা তারা স্থানীয় পর্যায়ে মনে করতেছে যে সঠিক মনোনয়ন হয় নাই। কারণ হয়েছে কি যে 15 বছর মাঠে ময়দানে কারা সত্যিকারভাবে নির্যাতন নিপীড়িত, কারা কাজ করছে পার্টির জন্য, এইটা সঠিক পিকচারটা বাইরে থেকে বসে, যেমন আপনার 71-এ শেখ মুজিবুর রহমান সাহেব আমেরিকা পাকিস্তানে বৈশা, উনি 9 মাসের হিসাব তার কাছে ছিল না, এবং উনি ফিরে আইসা উনি বুঝতে পারেন নাই যে কিভাবে দেশে স্বাধীন হয়েছে, কারা যুদ্ধ করছে। ফলে তাজউদ্দিন আহমেদের মতো লোক যে কি কষ্ট করে সেই করছে আর কি, তারা কইছে যে ইউ জাস্ট গেট আউট, প্রধানমন্ত্রী তো ছেড়ে দাও, মন্ত্রিসভা থেকে বের করে দিচ্ছে তারা আর কি। যেটা আমরা জানি, ইভেন দেখেন আপনার বিভিন্ন পার্টি থেকে নমিনেশন ডিক্লেয়ার করা হচ্ছে, বা জামাত ইসলামী সেম থিং, কারা ডিসাইড করতেছে এইটা, নোবডি নোজ। কোনো পার্লামেন্টারি বোর্ড কোনো পার্টি গঠন করে না এই পর্যন্ত, অথচ নমিনেশন ডিক্লেয়ার হইতেছে। নূর সাহেবের পার্টি থেকেও দেখি যে মাঝে মাঝে বলা হয়, এনসিপিও বলতেছে আমরা এতদিন দেব, এতজন দেব, তারা কোনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে নেই এখনো কোন সিটে কে। তো এইটা একটু নতুন তো লাগতেছে আর কি। তবে আমার ধারণা যে পার্টি লিডারশিপ হয়তো এটা করে ফেলবে। না, বাট একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, আপনার পয়েন্ট আই আন্ডারস্ট্যান্ড হাসান ভাই, আপনি নিজেও দেখেছেন যে বাংলাদেশে এই যে পার্লামেন্টারি, সকল পার্লামেন্টারি বোর্ড যে হয়, এই বোর্ড যখনই হয় তখনই দেখা যায় আপনার টাকার আপনার এটা নিলামে উঠে একেবারে ক্যান্ডিডেসি, এবং যারা বোর্ডে থাকে এদের বাড়িতে ঘরে আপনার লাইন পড়ে যায় প্রার্থীদের, এদেরকে খুশি করার জন্য, এবং বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে এদেরকে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হয়। বোর্ডটা হচ্ছে ফর্মালিটিস। আমাদের দেশে এখন পর্যন্ত এক ব্যক্তি ভিত্তিক রাজনীতি, এটা আপনার শেখ হাসিনা তবুও একটা বোর্ড করে একটা শো দেখাইতো, কিন্তু ডিসিশন সেই দিত, নমিনেশন সেই দিত, বোর্ড যাই বলে না বলুক, কিন্তু বোর্ডের টাকা খাওয়ার লাভ নাই। কিছু বোকা লোক পিছিয়ে পিছিয়ে করতো, প্রচুর টাকা খরচ হয়। হ্যাঁ, এই ভাই আমাদের পরিচিত একজন জাস্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার একজনকে প্রায় 1 কোটি টাকা উনি ঘুষ দিয়েছিলেন, 1 কোটি টাকা। তো ফাইনালি অথরিটি একজনই, সেটাই উনি হয়তো কারোর সঙ্গে ক্লোজ অ্যাসোসিয়েশন আলোচনা করে নেন, ওপিনিয়ন যে নেন না তা না, নেন। শেখ হাসিনাও
এটা করার আগে দুইটা দলের সঙ্গে আলোচনা করতো আর কি। তো এখানেও নিশ্চয়ই তারেক রহমান সাহেব আলোচনা করছেন বা যেভাবে দিয়েছেন। কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় যে যাদের বিষয়ে এমন কিছু লোক যারা আমরা একেবারে শিওর ছিলাম যে এরা নমিনেশন পাবে, যেমন রুমিন ফারহানা পায় নাই, তারপরে আপনার রিজভী সাহেব পান নাই, সালাম সাহেব পান নাই, তারপরে নজরুল ইসলাম খান সাহেব নাই, হ্যাঁ নজরুল ইসলাম খান সাহেব নাই, অনেক। এটা একটা ইয়ের বিষয় হয়েছে, একটা বিষয় যে এদেরকে দেওয়া হলো না কি এদের কোনো অযোগ্যতা না এদের প্রতি অখুশি হাইকমান্ড, 1% অথবা এনাদেরকে অন্য কোনো কাজে লাগানো হবে, এটা শিওর না এখন পর্যন্ত। তবে এটাও একটা রাইট। হাসান ভাই আপনি কি মনে করেন? না সব ঠিক আছে, কিন্তু আমি মনে করছি এটা একটা নির্বাচনী কৌশল মাত্র। জি, আমরা জানি নির্বাচন নিয়ে ধোঁয়াশে ব্যাপার আছে, অনিশ্চয়তা আছে, চাপ সৃষ্টি করা। আমরা অলরেডি নির্বাচন নেমে গেছি, ফেরার কোনো পথ নাই আর। ইটস অনলি ওয়ান স্টেপ ক্লোজার টু ইলেকশন, এটা প্রমাণ করা। ফলে পারফেক্ট অলরাইট, সব কথা আমি এগ্রি করছি। আমি এটা একজন লোকেরই খেলা চলছে, সারা জীবন থেকে চলে থাকে। পাশাপাশি এও ঠিক যে আপনি দেখবেন অনেক নতুন নতুন মুখ পাচ্ছি আমরা। একটা ইয়াং ছেলে, 18 বছরের ছেলে, তাকে নমিনেশন দেওয়া হচ্ছে। দুদিন আগে ছাত্র ছিল সে। সো দিস আর অল পজিটিভ ডেভেলপমেন্টস, কিন্তু লেটস ওয়েলকাম ইট। আই ওয়েলকাম ইট। ওকে ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ আলী, এনি কমেন্ট? হ্যাঁ, আমি কমেন্টসটা এভাবে বলবো যে আসলে বাংলাদেশের রাজনীতি একটা ব্যবসা প্রতিষ্ঠান মতো হয়ে গেছে। মানে কারণ আপনি এমপি দাঁড়াবেন, আপনাকে 2 কোটি 3 কোটি টাকা দিয়ে আপনি একটা ব্যবসা খুলবেন আর কি। এবং আপনি নির্বাচিত হলে 5 বছর কামাবেন, আবার নমিনেশনের জায়গায় যা দেওয়ার দিয়ে আবার 5 বছরের জন্য নমিনেশনের পয়সাটা আগে প্রথমে ইনভেস্টমেন্টকে আপনার সিকিউর করা, তারপরে পরে নমিনেশনের পয়সা জোগাড় করা, তারপরে বাকিটা লাভ যাওয়া। মনে করি যে এই ক্ষেত্রে একটা ভালো একটা আমার আইডিয়া আছে, পলিটিক্সের ধারাই এটা। আমার মনে হয় যে নিউ জেনারেশন লোকরা যদি আসে দেন এই ধারাটায় চেঞ্জ করার জন্যই কিন্তু আমাদের আশা ছিল যে একটা জেনারেশন আসছে, আগায় নতুন নেতৃত্ব আসছে, তারা পলিটিক্যাল পার্টি করছে, হয়তো তাদের নেতৃত্বে বা তাদের ইনিশিয়েটিভ নিয়ে হয়তো চেঞ্জ হয়ে যাবে আর কি। কিন্তু এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই সংস্কার নিয়ে একটা বেজার লেগে রয়েছে। কি হবে না হবে কোনো নিশ্চয়তা নেই। 1 সপ্তাহ সময় দিচ্ছে প্রফেসর ইউনূস, পলিটিক্যাল পার্টিগুলোকে 1 সপ্তাহ সময় দিচ্ছে, 1 উইক এর মধ্যে তোমরা জানাও, নাহলে আমি ডিসিশন দিয়ে দিব। ওকে, সো ওয়েট করতে হবে। সো সামটাইমস ইউ হ্যাভ টু বি ভেরি টাফ। Sometimes you have to be very tough. হাসান ভাই আপনার কথা দিয়ে শেষ করে বলবো। আমি মানে ইউনূস সাহেবের একটাই দোষ দেখি আমি, তিনি টাফ হতে চাননি। তিনি তো কথাই বলেন না, একটা প্রেস কনফারেন্স ডাকেন না, ঘুরে গেলেন নিউ ইয়র্ক থেকে, আমরা কথা বলার সুযোগ পেলাম না। তাকে সামনে আসতে হবে। বলে এখন এই শেষ 7 দিন, ঠিকই বলেছেন, 7 দিন সময় দেওয়া হলো, বলটা এখন তিনি ছুড়ে দিয়েছেন পলিটিক্যাল পার্টির কোর্টে। You decide. If you don't decide, আমি কিন্তু ভাই করে ফেলবো, and I think he should do it. Yeah, thank you so much. একটা কথা বলি, এটা হচ্ছে যে বিষয়টাকে আসলে এইভাবে দেখা উচিত, যেহেতু নতুন একটা গভর্নমেন্ট রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা একটা সংস্কার করা উচিত নির্বাচন কমিশনের মাধ্যমে। সেটা হচ্ছে যে প্রাইমারি সিস্টেম, প্রত্যেকটা দলকেই নির্বাচন কমিশনের আন্ডারে এই দেশের মতো একটা প্রাইমারি করা উচিত। আমি একটু আপনাকে একটু করি যে এই যে আপনার আমাদের আমেরিকা থেকে গেলেন একজন পণ্ডিত ব্যক্তি, যাকে চেয়ারম্যান মানে ভাইস চেয়ারম্যান করা হলো, যে নাকি চার্জে ছিল, এই যে 84টা সংস্কার প্রস্তাব দিচ্ছে আর কি। আমি একটা সংস্কার দেখলাম না যে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে গণতন্ত্র আনতে হবে, বা এই যে প্রাইমারি কথা যেটা বললেন, কোনো সংস্কারের প্রাইমারি কথা নাই। নমিনেশন প্রসিডিউরটা যে আপনাদের করা দরকার, গণতান্ত্রিক করা দরকার, কোনো কথা নাই, কোনো সুপারিশের ভিতরে এই কথাটা নাই। আচ্ছা, আমার মনে আরো ডিটেইলস আমরা আলোচনা। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এটা অন্য একদিন আলোচনা করবো, আজকে আর সময় হবে না। বাট ইটস নাইস দ্যাট উই ডিসকাস অ্যাবাউট দি কারেন্ট ইস্যু, এন্ড দেন থ্যাংক ইউ জনাব সাইদ তারেক। দর্শক, আমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আর কি, জাস্ট 30 সেকেন্ডসে, সেটা আমার মনে হয় যে এটা আপনারা একটু আলোচনা করবেন। খুবই একটা ইম্পর্টেন্ট একটা নিউজ আর কি, যেটা আজকে আসছে, যে ইয়েরা আপনার কি বলে আমাদের হাউস রিপাবলিকানস, তারা একটা বিল আনছে, 3টা বিল তারা সাবমিট করছে এটা ব্রেকিং নিউজ হিসেবে আসছে আর কি, যে নো মেডিকেড ফর ইলিগাল ইমিগ্রেন্টস অ্যাক্ট HR 584
একটা বিল আসছে, প্রহিবিটস স্টেটস ফ্রম অফারিং মেডিকেইড টু নন সিটিজেন্স। আর একটা বিল হচ্ছে আমেরিকা ফার্স্ট অ্যাক্ট, HR 10469। এটা বলা হচ্ছে প্রিভেন্টস ইলিগাল ইমিগ্রেন্টস paroled into the US from accessing billions in federal welfare benefits. আর একটা ফ্লোরিডা রিপাবলিকান করি মিলস, উনি একটা প্রপোজাল আনছেন, ব্যানস নন সিটিজেন্স from receiving any welfare assistance, no SNAP, no Section 8 housing, no Medicaid, no cash programs. আর একটা আপনার হাউস জিওপি রিকনসিলিয়েশন বিল আসছে একটা, ends SNAP, Medicaid and other aid for many immigrants and penalize states that cover undocumented. I understand. Okay, so আমরা ডিসকাস এইটা নিয়ে একটু আপনারা ইলেকশনটা দেখতে হবে যে এগুলো আসলে কতটুকু মানে এগুলো নিয়ে whether it will go to the Senate, I mean House floor or not. ইন্ট্রোডিউস করতে বিল আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আমাদের টাইম এক্সক্লুসিভ রাত 10টায় শুরু হওয়ার কথা, বাট আমরা আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করলাম। এখন শুরু হবে টাইম পলিটিক্স, এখনই শুরু হবে টাইম পলিটিক্স। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর কাল রাত যেটা বলছিলাম যে আগামীকাল রাত যেন ইলেকশন নাইট, এবং আমরা বিভিন্ন হেডকোয়ার্টার থেকে লাইভ ব্রডকাস্ট করবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ।